বিজেপি তৃণমূলকে কোনোদিন হারাতে পারবে না, নাম্বার ওয়ান। বিজেপি তৃণমূলকে হারাতে চায়ও না। তৃণমূল কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। এইগুলো না ধরে বিজেপি পশ্চিমবঙ্গে এসে, যিনি ওপেনলি বলেন যে তিনি গোমাংস খান, গরুর মাংস খেলে পরে মানুষের কোনো ক্ষতি হয় না। কে কি খাবে না খাবে এটা তো কেউ ঠিক করে দিতে পারে না। হিন্দু শাস্ত্রে কোথাও খাবারের উপর কোনো বিধিনিষেধ নেই। এইরকম একজন মানুষকে যাদবপুরের মতো জায়গায় ভোটে দাঁড় করিয়ে দেওয়াটা কি তোমাদের ব্যাকফুটে ঠেলে দিল না? আমি এটাকে একদম ফ্রন্ট ফুটে খেলতে চাই। মমতা ব্যানার্জি যেটা এনে দাঁড় করিয়েছেন যে ভাতা দিচ্ছি মানে চাকরি দেবো না। এবারে কি তবে কাটতে চলেছে বামেদের শূন্য গ্রহণ? তোমাদের রাজ্য সম্পাদক এবারে ভোটে দাঁড়ালেন না, সুজন বাবু তিনি ভোটে দাঁড়ালেন না, মানে এর থেকে তো বোঝা যাচ্ছে তোমার কনফিডেন্স পাচ্ছ না। বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় অপরাধ বলে যেটা গণ্য হতো, দাঙ্গাবাজি, সাম্প্রদায়িক দাস, সেটা বাংলার রাজনীতিতে মমতা এবং বিজেপি মিলে নর্মালাইজ করে ফেললেন। কোন ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে রাজ্য সম্পাদক গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করে? কোন ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে আইএসএফ এর সঙ্গে জোট? বুদ্ধদেব ভট্টাচার্য দু কামরার ঘরে থাকেন তাই উনি ভালো মানুষ, বিমান বসু পার্টি অফিসে থাকে নিজের কাপড়টা নিজে কাচেন তাই ওনাকে নম্বর দিতে হবে, এইভাবে দেখো না। আমি অন ক্যামেরা অনুরোধ করছি, আমাকে কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করতে বলে, আমি তো বলি যে বহু সাধনার ফল মমতা ব্যানার্জি। বর্তমান ছেলেপুলেরা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন পলিটিক্যালি কনভিন্সড হয়ে সব থেকে বেশি তরুণ প্রজন্ম ভলান্টারিলি আমাদের পার্টির সাথেই আসছে অন্য যে কোনো পার্টির তুলনায়। সিলিন্ডার হওয়ার পরে অদ্ভুতভাবে আমরা দেখলাম প্রথম থেকেই ছাত্রদেরকে কর্নার করা শুরু হলো। এসএফআইকে অপূর্ব প্রামাণিক কোথায় গেল, সবুজ দাস নদিয়াতে এখন সে কোথায়, চণ্ডীচরণ লেট এখন কি করে। দেখবেন সৃজন ভট্টাচার্য গোটা বাংলা বাঁচাও যাত্রাতে একটা মাত্র জায়গাতে প্রোগ্রাম করে, কেন ফেমে আটকে যাচ্ছে জনপ্রিয়তা সৃজনের। কি বলবে? রাজ্যে এবার কার গভর্নমেন্ট হবে কি মনে হচ্ছে, বিজেপির না তৃণমূলের? বামফ্রন্ট হই হই করে সরকারে চলে আসবে, এই কথাটা হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। কাটবে কি বামেদের শূন্য গ্রহণ? তাই কি তড়িঘড়ি করে ভোট ঘোষণার সাথে সাথেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো? এবারে অনেক স্টার প্লেয়াররাই প্যাভিলিয়নে রয়েছেন, ভোটে দাঁড়াচ্ছেন না শতরূপ, সৃজন, সেই সঙ্গে সিনিয়র লিডার্সরাও অনেকে এবারে ভোটে দাঁড়াচ্ছেন না। কনফিডেন্স হারিয়েছেন বলে নাকি অন্য কোনো কারণ, খোঁজার চেষ্টা করব। আজকে আমার অতিথি সৃজন। সৃজন, ওয়েলকাম টু দ্য শো। প্রথম প্রশ্ন হচ্ছে, এবারে কি টিকিট পেলে না না দাঁড়াতে চাইলে না? না, সবাইকে সব ভোটে বারবার দাঁড়াতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই যে একবার দাঁড়ালে আজীবন দাঁড়াতে হবে। আমি এসএফআই এর এখন আমায় গোটা দেশ জুড়ে খানিকটা দৌড়াদৌড়ি করতে হয়, তার নির্দিষ্ট দায়িত্ব আছে। ফলত পশ্চিমবঙ্গে আমার সময় দেওয়ার জায়গাটা খানিকটা কমেছে। তাও যাদবপুর এইসব চত্বরে আমার নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। পার্টি কর্মী হিসেবে বিকাশ দাকে জেতানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এ নিয়ে কোথাও কোনো সংশয় নেই। কিন্তু যাদবপুরের মানুষজন তো বেশ আশাহত হলেন। আমার মনে হয় না, কারণ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম তো বটেই, খুব ক্রেডিবল নাম। মানে আমি যদি বাম সমর্থকদের আবেগ সরিয়ে রেখেও দেখি, বিকাশদার সাম্প্রতিক অতীতের ট্র্যাক রেকর্ড, বিকাশদা যেভাবে বিভিন্ন লড়াইতে তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলেছেন, আবার বিজেপির কুসংস্কার, তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বারবার কথা বলেছেন, আমার মনে হয় যাদবপুরের মানুষ দুহাত ভরে তাদের পরিচিত বিশ্বাসযোগ্য লোক বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করবে। সেই কাজে আমরা সবাই সাহায্য করব। হিন্দু ন্যারেটিভ কতটা ম্যাটার করবে এইবারের ভোটে? একটা অংশর মধ্যে তো ঢুকেছে খানিকটা বটেই, না হলে বিজেপির পশ্চিমবঙ্গে উত্থান হয় না। যেমন ধরো, যে লোকটা 2011 সালে সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছিল, যে পরিবর্তন চাই বলে, তার সিপিএম সম্পর্কে অভিযোগ কী ছিল? যে সিপিএম কম্পিউটার নিয়ে গন্ডগোল করেছে, ইংরেজি তুলে দিয়েছে বা এলসির দাদাগিরি, এইসব ছিল। কিন্তু সিপিএম মোল্লা তোষণ করে তাই সিপিএমকে ভোট দেবো না, এই কথাটা এমনকি 2011 সালেও যে লোকটা তীব্র বাম বিরোধিতা থেকে সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়ে তৃণমূলকে এনেছিল, সে লোকটাও এই কথাটা কোনোদিন ভাবেনি।
এখন এইটা পশ্চিমবঙ্গে রাজনীতিতে এই কথাটা ঢোকানোর চেষ্টা হচ্ছে। যেমন আমাদের দলের সাথে মমতা ব্যানার্জির বিপুল মানে বৈপরীত্য কি, আমাদের তো একেবারে পারলে শত্রুতা বললে অত্যুক্তি হয় না। আমরা ওনার বিরুদ্ধে লড়েছি, উনি আমাদের বিরুদ্ধে লড়েছেন। এত লড়াই, এত খুন জখম, এত মারপিট, এত কিছুর মধ্যে কোনোদিন মমতা ব্যানার্জিকে মমতাজ বেগম বলে আক্রমণ করতে হবে এইটা আমাদের মাথায় কোনোদিন আসেনি। চুরি ডাকাতির জন্য আক্রমণ করেছি, মিথ্যা কথার জন্য আক্রমণ করেছি, সেই জালি ডক্টরেট ডিগ্রি সামনে রাখা থেকে শুরু করে সব বিষয়। কিন্তু এই কথাটা এখন চলে এসছে বাংলার রাজনীতিতে, যে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, পাকিস্তান বানিয়ে দিচ্ছে। আসলে তুমি যদি দেখো বাংলাদেশের এই যে মানে বিজেপির ক্যাম্পেইনটা কি, একদম এনআরসি বলো, সিএ বলো, এবারের এসআইআর বলো, যে বাংলাদেশি মুসলমান ঢুকছে পশ্চিমবঙ্গে, এই বেআইনি নাগরিকদের ভোটার কার্ড দিয়ে তৃণমূল, কোথাও কোথাও সিপিএম, কোথাও কোথাও কংগ্রেস, বিজেপি ছাড়া বাকি সবাই এই থেকে লাভবান হচ্ছে। এই তো বেসিক বিজেপির। এবং বিশেষত উদ্বাস্তু অঞ্চলগুলোতে বিজেপির ক্যাম্পেইনটা হচ্ছে এইটা, যে একবার ওরা তাড়িয়েছে ওপার থেকে, এবার যদি ওরা আবার বেড়ে যায়, ওরা দ্বিতীয়বার তাড়াবে, তার বদলে এবার আমাদের ভোট দাও, আমরা এবার মুসলমানদের তাড়াবো, মানে স্কোর 1-1 হবে আর কি। বাস্তব হচ্ছে, তুমি যদি এখনো আমার সাথে কথা বলতে বলতে গুগল ইত্যাদি করে দেখো, গত 50 বছরে বাংলাদেশের সংখ্যালঘু পপুলেশন, মানে বাংলাদেশের সংখ্যাগুরু আমাদের দেশের হিসেবে মুসলিম পপুলেশন খুব কমেনি, হিন্দু পপুলেশনটা কমেছে। হয়তো সেটা ধর্মীয় অত্যাচারের কারণেও বেশ খানিকটা কমেছে, যদিও যে কোনো মাইগ্রেশনেরই অন্য অনেক কারণ হয়, অর্থনৈতিক মোবিলিটি ইত্যাদি ইত্যাদি বিষয় হয়। ইন্ডিয়া ইজ আ বিগার ইকোনমি, সবসময় একটা ট্রেন্ড থাকে। তথাপি বাংলাদেশি মুসলমান বাংলাদেশ ছেড়ে খুব বিপুল ভারতে এসে ঢুকছেন এমন কোনো প্রমাণ তা না তুমি সেন্সাসে পাবে, না তুমি অন্য কোনো সরকারি রিপোর্টে পাবে। হিন্দু পপুলেশন একটা ভারতে গত অনেকগুলো বছর ধরে ঢুকেছেন। বিজেপির ক্যাম্পেইনটা হচ্ছে বাংলাদেশি মুসলমানরা ঢুকছে, কিন্তু আসলে ঢুকছেন বাংলাদেশ থেকে হিন্দু একটা অংশ ঢুকছেন, তাতে মতুয়া আছেন, নমশূদ্র আছেন উদ্বাস্তু অঞ্চলগুলোতে। এবং এটা খালি 40-এর দশক 50-এর দশক আমি বলছি না, এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। এই অংশটাকেই তো ফ্যালাসিটা হলো যে এই অংশটাকেই নাগরিকত্ব দেবে বলে বিজেপি এতদিন ধরে লাফাচ্ছিল, এনআরসি, সিএ ইত্যাদি। এখন এসআইআর করার পরে দেখা গেছে যে নাগরিকত্ব তো হলোই না, উল্টে এই অংশটা যাদের বামফ্রন্ট অন্তত ভোটার কার্ডটা দিয়েছিল, জমিটা দিয়েছিল, থাকার ঘরটুকু দিয়েছিল, একটা চাকরি দিয়েছিল, হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে দেখেছিল বামফ্রন্ট যে আচ্ছা শরণার্থী হিসেবে ধরো, নাগরিকত্ব তো হলোই না, উল্টে ভোটার কার্ড থেকেও নাম বাদ চলে যাচ্ছে এসআইআরে যেটা হয়েছে। ফলত মানে টু সাম আপ তোমার প্রশ্নের উত্তরে, হিন্দুত্ব একটা বিষয়, কিন্তু আমার ধারণা এবারের নির্বাচনে হিন্দুত্বের অতিরিক্ত বড়ি গেলানোর চেষ্টাটা বিজেপির পক্ষে কাউন্টার প্রোডাক্টিভ হবে। হিন্দুরাই এটা বেশি করে ফিল করতে শুরু করেছেন যে বিজেপি আমাদের পার্টি না। সেটা ঠিক, মানে হতেও পারে নাও হতে পারে, কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে যেখানে তুমিও অস্বীকার করতে পারছো না যে হিন্দুত্বটা একটা ফ্যাক্টর, সেই সময় যিনি ওপেনলি বলেন যে তিনি গোমাংস খান, এইরকম একজন মানুষকে যাদবপুরের মতো জায়গায় ভোটে দাঁড় করিয়ে দেওয়াটা কি তোমাদের ব্যাকফুটে ঠেলে দিল না? আমি এটাকে একদম ফ্রন্ট ফুটে খেলতে চাইব, এবং আমি আমার পার্টির লোকেদেরও বলবো তোমার পডকাস্টের মাধ্যমে যে এই নিয়ে ডিফেন্সিভ হওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ সেই সময়ে ভারতে সংবিধান বিরোধী, আইন বিরোধীভাবে কে কার ফ্রিজে কি মাংস রেখেছে তার ভিত্তিতে মানুষ খুন করা হচ্ছিল, এখনও হচ্ছে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে। কেবল মুসলমানদের উপর না, দলিতদের উপর, আদিবাসীদের উপর, মহিলাদের উপর ব্যাপক অত্যাচার। তোমার মনে থাকবে আকলাক আহমেদ উত্তরপ্রদেশে, ফ্রিজে গরুর মাংস নেই কিন্তু গরুর মাংস আছে, এই অভিযোগে খুন করে ফেলা হলো। এই ঘটনার প্রতিবাদে গোটা ভারত জুড়ে যে যার ইচ্ছে মতো খাবার খাবে এই মোটে অসংখ্য প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। সেরকম একটি কর্মসূচি আমাদের ধর্মতলায়, সেখানে বিকাশ দে গিয়েছিলেন। আমার মনে হয় না তার খুব আর এই বয়সে এসে রেড মিটে আসক্তি থাকার কথা। একদম প্রতিবাদের ফর্ম হিসেবে ওই দিন ওখানে গিয়ে একটা প্রোগ্রামে কনসেন্ট্রেট করেছি, এই পার্টিসিপেট করেছিলেন। আমি তোমায় উল্টে বলি, এই ক্যাম্পেইনটা মূলত কারা করে? বিজেপির লোকেরা। আচ্ছা, বিজেপির বিরোধী দলনেতা সম্পর্কে অভিযোগ তিনি শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে গপাগপ 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি গরুর মাংস খেয়ে এসেছেন। প্রথমবার ভাল লেগেছে বলেছেন আরেক প্লেট দে, দ্বিতীয়বার ভাল লেগেছে আরও 1 প্লেট দে। তা প্রকাশ্যে প্রতিবাদ করা,
সে তো লুকিয়ে লুকিয়ে কারুর বাড়ি গিয়ে 3 বাটি গরুর মাংস খেয়ে বেরিয়ে এসে আমি বিরাট সনাতনী হিন্দু, এই দ্বিচারিতার থেকে তো প্রকাশ্যে প্রতিবাদ করা অনেক ভালো। বিজেপির লোকেরা যারা বিকাশ দা সম্পর্কে এই ক্যাম্পেইন করে তারা আগে শুভেন্দুকে সামলাক। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ যে তিনি গিয়ে শাহাবুদ্দিনের বাড়িতে ইত্যাদি ইত্যাদি, তিনি কি কোনোদিন আজ অব্দি বলেছেন না ওটা আমি করিনি? নিশ্চয়ই 100টা সাক্ষী নিয়ে করেছিলেন, তাই রিজয়েন্ডার দিতে পারেন না। বিজেপির লোকেরা আগে নিজেদের বিরোধী দলনেতা কি খেয়েছে না খেয়েছে দেখুক, সেই সব বুঝুক। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসলে হয় কি, এই যে বিকাশদা কেন আমরা অনেকে আজকাল আমাদের এসে বলেন যে বিজেপি তৃণমূলকে হারানোর কাছাকাছি আছে, আপনারা একটু সাহায্য করলেই হয়ে যাবে। আমরা বলি যে বিজেপি তৃণমূলকে কোনোদিন হারাতে পারবে না, নাম্বার 1। দ্বিতীয়ত বিজেপি তৃণমূলকে হারাতে চায়ও না। কেন বলি কথাটা? ক্লাসিক এক্সাম্পল, বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি দুর্নীতির বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে ফিয়ারলেস ফাইটার, সবাই দেখেছে তার ভূমিকা। তৃণমূল বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাকরি খেকো ইত্যাদি বলে আক্রমণ করে। তৃণমূলের আক্রমণের লক্ষ্যবস্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইটসেলফ প্রুভস যে তৃণমূলের গায়ে জ্বালা ধরাতে বিকাশদা সক্ষম। তিনি তৃণমূলটাকে নড়িয়ে দিতে পেরেছেন। যেই তুমি বিকাশদার ওই কম্পোনেন্টটা থেকে সরে গিয়ে বিকাশদা কোন মাংস খেলেন, বিকাশদা কোথায় কি বললেন, এই সবে চলে যাবে, রাজনীতির এজেন্ডা ওখানে শিফট করে যাবে, তখনই আসলে তৃণমূলের চাকরি চুরির দুর্নীতির প্রশ্নটা ডাইলিউটেড হয়ে যাবে। তখন আসলে এজেন্ডা, ভোটের এজেন্ডা যদি কে কি খেলো হয়ে যায়, এইটাই তো আমাদের কথা, যে তৃণমূলকে বারবার বিজেপি লিজ অফ লাইফ পাইয়ে দিচ্ছে। তৃণমূল 100 দিনের কাজের টাকা চুরি করছে, তৃণমূল ঘরের টাকা চুরি করছে, তৃণমূল স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, তৃণমূল সরকারি চাকরি চুরি করছে, তৃণমূল কয়লা, গরু, বালি, চাকরি, লটারি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে। এইগুলো না ধরে বিজেপি পশ্চিমবঙ্গে এসে তুই মন্দির করছিস, তুই মসজিদ করছিস, তুই হিন্দু, তুই মুসলমান, তুই বাংলাদেশি, তুই ভারতীয়, এই রাজনীতিতে ঢুকিয়ে দিচ্ছে। ফলত আসলে তৃণমূলের অপরাধ যেগুলো, সেগুলো থেকে লোকের নজর ডাইভার্টেড হয়ে যাচ্ছে এবং তৃণমূল বেঁচে যাচ্ছে। এই যে এসআইআর নিয়ে যা হইচই হচ্ছে ভারতে, পশ্চিমবঙ্গে বিশেষত, এসআইআর আগেও হয়েছে। এবারের এসআইআরটা সিগনিফিকেন্স কি? এবারের এসআইআরটাকে নাগরিকত্বের সাথে জুড়ে দেওয়া হয়েছে। সারা বছর ভোটার লিস্ট সংশোধন করা এটা একটা প্রক্রিয়া। আমি সিপিআইএম এর প্রার্থী থেকেছি অতীতে। আমার অভিজ্ঞতা হলো লোকসভা বিধানসভা ভোটে দাঁড়িয়েও দিল্লি থেকে যারা বড় বড় কথা বলে আসেন, এই এবছরও একদল এসছেন, দেখে নেব ভোট হতে, একদম কোনো চুরি ডাকাতি হতে দেবো না ভোটে ইত্যাদি, তারা প্রত্যেকে তৃণমূলের সামনে এসে ভিজে বেড়াল হয়ে যান। নরেন্দ্র মোদী বলেই পাঠায়, যা বাতেলা মারার মারবি, কিন্তু ওখানে গিয়ে তৃণমূল যা বলছে তার বাইরে কিছু শুনবি না। বছরের পর বছর আমরা ভুয়ো ভোটার লিস্ট, ডেড ভোটার, শিফটেড ভোটার, বা কোনো একটা এলাকায় তৃণমূল গুন্ডামি করছে, কোনো একটা বুথে তৃণমূল ভোট লুট করতে পারে বলে 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 হত্যে দিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কমিশন কোনো ব্যবস্থা নেয় না। যারা ইলেকশন কন্ডাক্ট করতে আসেন দিল্লি থেকে, তারা তৃণমূলকে লুটটা করতে দেন। এখন প্রশ্ন হচ্ছে যে এইবারের এসআইআরটার আগে আরজি কর বলো, অন্যান্য বিভিন্ন ঘটনা বলো, তৃণমূল বেশ খানিকটা বিপদে পড়েছিল। তৃণমূল সম্পর্কে পাবলিক পারসেপশন ঘেটে আছে। তৃণমূলকে অক্সিজেন দিয়ে দিল এইবারের এসআইআরটাকে নাগরিকত্বের সাথে রিলেট করিয়ে। ভাবখানা এমন বিজেপির নেতারা বলতে শুরু করলো, যার মানেটা দাঁড়ালো যে এবার ভোটার লিস্টে তোমার নাম না থাকলে হয়তো তুমি নাগরিকও কালকে থাকবে না। এই আতঙ্ক, এই হয়রানি খালি তো মুসলমানের নয়, হিন্দুরও। সবাই মিলে এই আতঙ্ক, সবাই এখন এসআইআর এর পিছনে দৌড়াদৌড়ি করছে, কার নাম কোথায়, বাবার কাগজ, মায়ের কাগজ, এইসব নিয়ে এসো। আর তৃণমূলের বিরুদ্ধে যে রাগটা মাউন্টেড আপ হচ্ছিল, সেটা ডাইলিউট হয়ে যাচ্ছে। এইভাবেই প্রত্যেকবার বিজেপি তৃণমূলকে অক্সিজেন দিয়ে দেয়, সেফ প্যাসেজ করে দেয়। বিকাশদার খাদ্যাভ্যাস নিয়ে যদি কেউ প্রশ্ন করে, সেটাও আসলে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিকাশ ভট্টাচার্য যে লড়াইটা লড়ছেন, সেটা থেকে নজর ঘোরানোর ছল কৌশল ছাড়া আর কিছু আমার মনে হয় না। বর্তমান রাজ্য সম্পাদকের আমলে একের পর এক ছেড়ে গিয়েছেন বহু সিপিএম কর্মী এবং নেতা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে প্রতীকুর রহমান। সকলের মুখেই মোহাম্মদ সেলিমের প্রতি ভুরি ভুরি অভিযোগ। সেলিমদা হওয়ার পরে অদ্ভুতভাবে আমরা দেখলাম প্রথম থেকেই ছাত্রদেরকে কর্নার করা শুরু হলো এসএফআইকে। পরে কয়েক বছর পরে আমরা বুঝতে পারলাম আসলে সেলিমদা যেটা করেছেন, ওই যে এক ঝাঁক তরুণ প্রজন্মকে নিয়ে আসা হয়েছে, ওদের মধ্যে থেকে ছাঁকনি করে কয়েকজনকে তুলে নিলেন, তাদেরকে একটা ফ্রেমে রাখলেন। অপূর্ব প্রামাণিক কোথায় গেল? সৈয়দ সাদ্দাম আলীকে আপনি ক্যান্ডিডেট করলেন, পশ্চিম মেদিনীপুরের ছেলে, একটা মাইনরিটি ছেলে, খড়গপুরের মতো জায়গা থেকে লড়াই করেছে, তারপর এখন সে কোথায়? সবুজ দাস নদিয়াতে, এখন সে কোথায়? চণ্ডীচরণ লেট এখন কি করে? আপনি ঐশী ঘোষকে দাঁড় করালেন জামুরিয়াতে,
তারপরে দিল্লিতে পাঠিয়ে দিলেন। কি বলবে? যারা ছেড়ে গেছেন তারা বলতে পারবেন, আমি কি বলবো। আমি তো পার্টিটা করছি, সেলিমদার আন্ডারেই করছি, খুবই ভালো লাগছে পার্টি করতে, কোনো অসুবিধা নেই। যারা ছেড়ে গেছেন তারা বলতে পারবেন। এক সময়ের প্রবল বন্ধু ছেড়ে গেল যখন, তুমি নিজে একটা পুরো দিন নিয়েছিলে বিষয়টাকে প্রসেস করার জন্য। তুমি কি প্রেডিক্ট করতে পেরেছিলে তার আগে থেকে? সে তো বোঝা যায় রাজনীতিতে কার কি গতিবিধি, কতদিন আগে থেকে কি শুরু হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো তার পরে গোপন থাকে না, এগুলো সবই আস্তে আস্তে ওপেন হয়ে যায়। যখন সৃজনের প্রশ্নটা তখন আমি তুলেছিলাম, সেলিম দা কোড আনকোড আমাকে মানে বলেছিল, অনেকের মিডিয়াতে তাদের জামা হাওয়া দিয়ে দিয়ে বাড়িয়ে দেয়, জনপ্রিয়তার আলখাল্লা পরে ঘুরে বেড়ায়। তাদের কাছে সব মনে হতে পারে, আচ্ছা জনপ্রিয়তার আলখাল্লা আমরা পড়তে এসেছিলাম কমিউনিস্ট পার্টি করতে। আমি সেদিন বেরোয় সৃজনকে ফোন করেছিলাম যে সৃজন, কমিউনিস্ট পার্টিতে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বোধহয় এটাই আমার শেষ মিটিং। আমি কেবল ওকে একটাই কথা বলেছিলাম যে দেখ, তোর কথাগুলোর মধ্যে যদি কোনো সারবত্য থেকেও থাকে, তুই সিপিএম ছেড়ে দিলে এসব কথা কেউ শুনবে না। তুই 2টো পডকাস্টে যাবি, 3টে মিডিয়া তোর কাছে ইন্টারভিউ নেবে, তার বেশি আর তোর কথার খুব ভ্যালু থাকবে না। তোর যদি মনে হয় যে তোকে সত্যি তোর কথাটা দাঁড় করাতে হবে, তাহলে সেটা তোকে সিপিআইএমের ভিতরে সেই কথাটা বলতে হবে। দেখো, কমিউনিস্ট পার্টি যে কোনো আর 5টা জায়গার মতোই কুমোরটুলির পুতুল দিয়ে তৈরি নয়। কমিউনিস্ট পার্টি রক্ত মাংসের মানুষ দিয়ে তৈরি, তাতে 2-4টে গুতগুতি থাকবে, তাতে একটা আমার কথাটা মানা হলো না, আমার কথাটা মানলেই হয়তো ভালো হতো পার্টিটার, এই মনোভাবটা থাকবে। অবশ্যই দুঃখ পেয়েছি, সেই দুঃখের রেশ খানিকটা থেকেওছে। এখনও যদি তুমি আমায়, এখন বেশ কদিন হয়ে গেছে, ও আমার ধারণা তৃণমূলে ইনকর্পোরেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি মানে পুরো মন খারাপ কাটিয়ে উঠতে পেরেছি না, খুব চট করে হবেও না, কিন্তু ওই মন খারাপ নিয়ে খুব হাউতাশ করার জায়গা আর আস্তে আস্তে নেই। সেইগুলো বুঝে গেছে, আচ্ছা ঠিক আছে, একটা ডিসিশন নিয়েছিস, তোর ভালো হোক, তুই যা পারিস কর, আমাদের রাজনীতিটা আমাদেরকে করতে হবে, দ্যাট ইজ রুজি রুটির রাজনীতি। এবং সেখানে দাঁড়িয়ে যদি উল্টো দিকে তুমি ভাই যেই হো, তুমি যদি ডোনাল্ড ট্রাম্পও হো, তোমার চোখে চোখ রেখে আমার রাজনীতির কথা বলতে আমার অসুবিধা হবে না। না, আমি হাহুতাশ করার কথা একেবারেই বলছি না। আই ওয়াজ লাকি, প্রচুর সাধ্য সাধনার পর এই চেয়ারে বসে প্রতিকুর রহমান আমাকে ইন্টারভিউ দিয়েছিলেন, খুব দল ছাড়ার সাথে সাথেই অলমোস্ট। এইখানে এসে কিন্তু যে অভিযোগগুলো করেছিল সেই অভিযোগগুলো সাংঘাতিক। মূলত মোহাম্মদ সেলিমের প্রতি তার ভুরি ভুরি অভিযোগ ছিল, কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে চিঠি লিক হয়ে গেছে সেটা নিয়ে অভিযোগ ছিল, এবং কি কারণে আমি এটা নিয়ে এলাম, না নিয়ে এলেও চলতো, সেটা হচ্ছে ও বলেছিল কে কোথায় বক্তা হবে ঠিক করতেন কে? বলতো পার্টি ঠিক করেছে। আচ্ছা, পার্টি যদি ঠিক করে, পার্টির সমস্ত রাজ্য কমিটির সদস্যের নাম আছে, সৃজন ভট্টাচার্যের নাম নেই কেন? আমি একটা রাজ্য কমিটি মিটিংয়ে প্রশ্ন করেছিলাম, বাট আমি জানি সৃজন এখানে ছিল, এখন সৃজন তো অস্বীকার করবে, কিন্তু লিস্টে নাম নেই, এটা আমি আপনাকে দেখিয়ে দিতে পারি। সৃজনকে বলা হলো না। যখন উত্তর 24 পরগনায় বাংলা ভাষা যাত্রা ঢুকে গেল, যখন আমি মালদা থেকে বলতে এসেছি নদিয়া পর্যন্ত, তখন বুঝলো যে এটা অসন্তোষ হতে পারে, প্রতিকূল বাইরে মুখ খুলছে, ভবিষ্যতেও মুখ খুলতে পারে। তড়িঘড়ি সৃজনকে ফোন করে বলা হলো, দ্রুত তুমি চলে যাও নাগের বাজারে, অন্তত 8 ঘন্টার জন্য হলেও তোমাকে যেতে হবে। আমি বলছি তোমাকে যেতে হবে, পার্টিম্যান, পার্টির সম্পাদক বলছে যেতে হবে। দেখবেন সৃজন ভট্টাচার্য গোটা বাংলা বাঁচাও যাত্রাতে একটা মাত্র জায়গাতে প্রোগ্রাম করেছে। কেন? ফ্রেমে আটকে যাচ্ছে জনপ্রিয়তা সৃজনের। কারণ পুরো প্রচারের আলোটা মীনাক্ষীর ওপর ফেলা হবে। যে আমাদের কাছে কাস্তে হাতুড়ি, লাল পতাকাটা, তার থেকে বড় মুখ আর কিছু নেই। সৃজন যেখানে মিটিং করতে যাবে সেই মঞ্চেরও দুপাশে তুমি কাস্তে হাতুড়ির পতাকা দেখবে, মীনাক্ষী যেখানে মিটিং করতে যাবে সেই মঞ্চেরও দুপাশে তুমি কাস্তে হাতুড়ির পতাকা দেখবে। এখন বাকি যে কথাগুলো ও বলছে, আমি এটা আই হ্যাভ মেনটেন থ্রু আউট। তুমি যদি আমি যেটুকু যে আমি মিডিয়ায় বলেছি, আমি বারবার এই কথাটাই বলেছি যে প্রতিকূল যে অভিযোগগুলো করছে সেটা আমি 1 সেকেন্ডে নস্যাৎ করে দিতে পারি। তখন এটা মনে হবে যে এইটা তখন এটা বলার হবে যে প্রতিকূল যা বলছে সৃজন সেটা এন্ডোর্স করলো না, বা আমি 1 সেকেন্ডে হ্যাঁ ও তো ঠিকই বলেছে,
এরকম তো হয়েছিল, এটাও বলে দিতে পারি। না, আমি দুটোর কোনোটাই চাই না, আমি চাই হচ্ছে আই ওয়ান্ট টু নো দ্য ফ্যাক্ট, বাংলা বাঁচাও যাত্রায় সৃজন অনুপস্থিত ছিল কেন? এক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি বাইরে কাজ নিয়ে চলে গেছি খানিকটা, ইন দ্য মিন টাইম এখানে এইসব শুরু হয়ে গেছে। আমি মাঝে একদিন না দুদিনের জন্য আসতে পেরেছিলাম, তার মধ্যে ওই নাগের বাজারের মিটিং ইত্যাদিটা হয়েছিল। আমার মনে হয় না, দেখো যে এই যা সব ও বিভিন্ন রকমভাবে কোথাও আমাকে জড়িয়ে কোথাও অন্য কাউকে নিয়ে ইত্যাদি করে বলছে, আমার মনে হয় না যে এগুলোর খুব কি বলবো রিজলভ করা অসম্ভব কোথাও কোনো জায়গা থাকলে ওর কথার। ইভেন ও নিজেকে নিয়ে যে কথাগুলো বলছে, আমাকে ডাকা হয়নি বলে ও তৃণমূলে চলে গেল এরকম তো না, ওর নিজেরও কতগুলো গ্রিভান্স ছিল। আমার ধারণা সেগুলো ও পার্টির ভিতরে একটু ধৈর্য ধরে, সেই আজকাল ফেসবুকে মাঝে মধ্যেই একটা লেখা আসে না, অপেক্ষা আর উপেক্ষা যারা সইতে পারে না, প্রেম রাজনীতি ও যুদ্ধ তাদের জন্য নয়। সুতরাং আমাদের কাছে তো রাজনীতিটা প্রেম, এবং সেই প্রেমের জন্য আমরা যুদ্ধ করতে নামি। ফলত আমাদের অপেক্ষা এবং উপেক্ষা দুটোই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে থাকতে হয়। সেটা প্রতিকূল কেন করলো না সেটা ও বলতে পারবে। বিজেপির একটা ন্যারেটিভ হচ্ছে যে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র তৈরি করা, সেখানে তার উল্টো দিকে দাঁড়িয়ে বামেরা চিরকাল ধর্মনিরপেক্ষতার কথা বলে আসছে। মানে এই সেকুলার থাকতে থাকতে তো হিন্দুরা ফাইনালি বিপদে পড়ে যাচ্ছে, তাই নয় কি? তাই নয় বলেই তো বললাম তোমাকে। আচ্ছা আমাকে বলো, একটা মানে হিন্দুরা কোথায় বিপদে পড়ছে? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়ছে। শেষ সেন্সাস হয়েছে 2011-তে। তারপরে বিজেপি নেতাদের মুখে অনেক রকম কথা আমরা শুনেছি। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই। শুভেন্দু অধিকারী, তিনি বিজেপি হন যাই হন, আলটিমেটলি সাংবিধানিক পদটা হচ্ছে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। হি শুড বি রেসপন্সিবল এনাফ। শুভেন্দু অধিকারী একাধিকবার মিডিয়ায় বলেছেন যে পশ্চিমবঙ্গে 1,25,00,000 রোহিঙ্গা ঢুকেছে, রাইট? তুমি এখন আমার সামনে বসে গুগল করো, রাষ্ট্রসংঘের হিসেব হলো গোটা পৃথিবীতে 14 লক্ষ রোহিঙ্গা আছে, অথচ শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে 1,25,00,000 রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছে। এই যে ডেমোগ্রাফি চেঞ্জের গল্পটা, যে এক্সেস সেকশনটা আসছে ভারতে বলে প্রচার করা হচ্ছে, এই যে আমি একটু আগে যেটা তোমাকে বললাম যে বাংলাদেশি মুসলমান কখনো 1 কোটি, কখনো 1.5 কোটি, কখনো 2 কোটি ঢুকে পড়েছে, বিজেপির নেতারা টাইম অ্যান্ড এগেইন বলেছে। তুমি পশ্চিমবঙ্গে যবে থেকে বিজেপি এই কথাটা বলা শুরু করেছে তবে থেকে আজ অবধি তুমি যদি পশ্চিমবঙ্গের মোট খাদ্য উৎপাদনের একটা বার্ষিক চিত্র বার করো, তুমি দেখবে মোটামুটি এত মেট্রিক টন ধান উৎপাদন ইত্যাদি একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে আমি একদিন প্রশ্ন করেছিলাম যে এই যে বাড়তি 2 কোটি লোক, এরা কি তাহলে সাভারকারের মুচলেকার চিঠিটা খেয়ে বেঁচে আছে? এই যে 2 কোটি লোক ঢুকে গেছে 9 কোটি লোকের রাজ্যে বলে তোমরা প্রচার করছো, এই 2 কোটি লোকের আইদার তাহলে খাদ্য উৎপাদন বাড়াতে হবে পশ্চিমবঙ্গে এদেরকে সাস্টেন করতে গেলে, অথবা মড়ক লাগবে, হাটে বাজারে চাপ বোঝা যাবে, হাসপাতালে চাপ বোঝা যাবে, স্কুল কলেজে চাপ বোঝা যাবে। 2 কোটি লোক মানে তো হিউজ। এইটা একটা, আমি এইটা বলতে পারি না যে কোনো অনুপ্রবেশ হচ্ছে না। পোরাস বর্ডার, ইন্ডিয়া ইজ আ বিগার ইকোনমি। 34 বছরের রাজত্বে গঙ্গার ধার ধরে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে, বহু কোম্পানি উঠে গেছে, আমাদের ওখানেই ছিল যেসব কোম্পানি উঠে গেছে। সেটা বলা হয় মূলত কিন্তু সিটুর ওই ভয়ঙ্কর আগুন খেকো আন্দোলনের জন্য। তাহলে তোমাদের যদি ইচ্ছেই ছিল মানুষের জন্য, শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা, তাহলে এই এমন ভয়ঙ্কর আন্দোলন তোমরা করতে আরম্ভ করলে কেন, বা তোমাদের প্রাক্তনীরা আনন্দ করলে কেন, যার ফলে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল? আমি তোমাকে অনুরোধ করব, মানে তোমাকে তো না, তোমার মাধ্যমে যাদের এই প্রশ্ন আছে আর কি, আপনারা প্লিজ রণজিৎ রায়ের অ্যাগনি অফ বেঙ্গল এই বইটি একটু জোগাড় করে উল্টোপাল্টে দেখবেন। এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম পোস্ট 1947 আনডিভাইডেড ইন্ডিয়ায় বেঙ্গল ওয়াজ আ সেন্টার। তার আগে মুঘল আমল, তার আগে তারপরে ব্রিটিশ আমল, বেঙ্গল সুবা, বেঙ্গল একসময় তো বাংলা সারা পৃথিবীর জিডিপির 12% বাংলা থেকে যেত, বাংলা। তারপরে যখন সব ছেড়ে দিয়ে অবিভক্ত বাংলা, মানে আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে যে অংশটি 47-এর আগে, সেই অংশটিও রাজনৈতিক কেন্দ্র, কালচারাল সেন্টার এবং অর্থনৈতিক সেন্টার, চটের কল, পাটের চাষ সব মিলিয়ে জুলিয়ে। বাংলা ভাগ হয়ে যাওয়াটা, এটা কে কিভাবে ব্যাখ্যা করবেন জানি না,
শ্যামাপ্রসাদের মতো কিছু লোক তারা আগ বাড়িয়ে লাফিয়ে পড়লেন যে ভারত ভাগ হোক না হোক বাংলাটাকে ভাগ করতে হবে। আবার শরৎ বসুর মতো কিছু মানুষ তারা চেয়েছিলেন আনডিভাইডেড বেঙ্গল থাকুক। কারুর বক্তব্য ছিল আলাদা দেশ, কারুর বক্তব্য ছিল ভারত দেশের মধ্যেই আনডিভাইডেড বেঙ্গল প্রভিন্স হয়ে গেছে, এ আর ইতিহাসের। আমার কথাটা হচ্ছে এই যে ভাগ হয়ে গেল, এর ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতি একটা ধাক্কা খেলো, যেটা খুব আলোচনায় সবটা আসে না। পরের ধাক্কাটা হচ্ছে 47 পরবর্তী দিল্লির সরকারগুলি। 47 থেকে প্রায় আজ অবধি এই যে বাংলার প্রতি বঞ্চনা, এই কথাটার বাস্তবতা আছে যথেষ্ট। আমার তৃণমূলের সাথে অসংখ্য বিরোধ ফারাক থাকতে পারে, কিন্তু এই কথাটার বাস্তবতা আছে। 34 বছরের সরকারের সময় ছিল, এমনকি তার আগে কংগ্রেসি মুখ্যমন্ত্রীরা যারা ছিলেন তারাও তো ওই ফ্রেট করিডোর, লাইসেন্স রাজ, মাসুল সমীকরণ নীতি এইগুলোর মধ্যে ভুক্তভোগী হতে হতে তাদেরকে যেতে হয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গে কলকারখানার বেল্টটা বন্ধ হয়ে যাওয়াটা, এটা একবজ্ঞা সিটুর ইউনিয়নবাজির দোষ, এইটা একটু সরলীকরণ। এবার কোথাও কোথাও এক্সেস থাকতে পারে, এটা আমাদের বিপুল বিতর্ক হয়েছে। ধরো পার্টির মধ্যে 90s মাঝামাঝি জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, জয়েন্ট সেক্টর, বিরাট বিতর্ক হয়েছিল সিপিএমের মধ্যে যে প্রাইভেট ইনভেস্টমেন্টকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ড্র করছে, আমরা তো বেসরকারিকরণের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলটিমেটলি একটা জায়গায় এলো বাস্তবতা অনুসারে। 2004 থেকে 2011 বুদ্ধদেব ভট্টাচার্যের পশ্চিমবঙ্গ কর্মসংস্থান সৃষ্টিতে গোটা দেশে 1 নম্বরে। তার আগে জ্যোতি বসুর পশ্চিমবঙ্গ ধান চাষ, মাছ চাষ, আলু চাষ, সবজি চাষ, পাট চাষ, কৃষিতে সামগ্রিকভাবে বছরের পর বছর গোটা দেশে 1 নম্বরে। এই যে স্লোগানটা যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, ওয়েস্ট বেঙ্গল ছিল একটা জমিদার ইনফেস্টেড রাজ্য, যেখানে গরিব মানুষ, ক্ষেতমজুর, ছোট কৃষক, বর্গাদার তো পরে ইত্যাদি, তার একটা রাইট দিল বামফ্রন্ট এসে। কলকারখানার জায়গায় আমরা যে ঘাটা খাচ্ছি সেটা সরকারের পলিসি ইত্যাদির পক্ষে। সত্যিই তো, এটাও তো বাস্তব যে একটা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করতে গিয়ে কি পরিমাণ মারপিট করতে হয়েছে পশ্চিমবঙ্গের সরকারকে। রক্তদান করো, এই করো, ওই করো, তাই করো। একটা হলদিয়া পেট্রোকেম বানাতে গিয়ে কি পরিমাণ কেন্দ্রের সরকারের সাথে গুতগুতি করতে হয়েছে জ্যোতি বসুর সরকারকে। এগুলো তো বাস্তব। এর মধ্যে দিয়ে নেভিগেট করে 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 একটা জায়গা আসছিল। দুঃখের বিষয়টা হলো যে মমতা ব্যানার্জি এসে ঘেঁটে দিলেন। মমতা ব্যানার্জি এসে ঘেঁটে দিলেন অতি সরলীকরণ হিসেবেই ধরবো। কারণ চিরকাল পুঁজির বিরোধী একটা দল, যারা ছোট ছোট জোট তৈরি করেছে, কৃষকদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে, তারা হঠাৎ একদম পুঁজির সাংঘাতিক বন্ধু হয়ে গেল এবং এই যে মানে মুহূর্তের মধ্যে বলে দিচ্ছে কৃষকের থেকে জমি কেড়ে নেওয়া হবে এবং সেটা দায়িত্ব নিয়ে কৃষকদের উচ্ছেদ করার দায়িত্ব নিয়ে নিচ্ছে। সেই সবের ফলে তো ইট বিকেম আ ফ্যাক্টর, মানে মানুষজন তো তীব্র বিরোধিতা করলো। এবং উল্টো দিকে যদি মানে বিরোধী যিনি আছেন তিনি তো এই সুযোগ কাজে লাগাবেনই, তার কাজই। সিপিএম উল্টো দিকে থাকলে সিপিএম সেটা করতো। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে জনবিচ্ছিন্ন একটা নীতি, মানে ঠান্ডা ঘরে বসে হঠাৎ শিল্প করে ফেলার যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো, তার মানে তখন তো অলরেডি সিপিএম এর বেস নড়ে গিয়েছিল, সেই জন্যই এই ঘটনাটা ঘটেছে। আমি এই ক্রিটিসিজমগুলো অ্যাকসেপ্ট করলাম। সিপিএম হেরে গেছে 2011 সালে, তুমি যে কথাগুলো বললে তার উপরে দাঁড়িয়েই হেরে গেছে। সো ইট ইজ অ্যাকসেপ্টেড যে এই প্রশ্নগুলো মানুষের মনে হয়েছিল। আমার এখন এতদিন পরে এটা নিয়ে গুতগুতি করে ডিফেন্ড করার ব্যাপার নেই। এইটুকু আমি কেবল বলতে পারি যে 2006 সালে বামফ্রন্টের ওই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, ওটা কিন্তু শিল্পায়নের স্লোগানের উপরে হয়েছিল। মানুষের ম্যান্ডেট ছিল যে একটা কৃষিতে একটা অগ্রগতি হয়ে গেছে, এবার আরেকটু এগোনোর কথা ভাবা যাক। তারপরে কতগুলো পদ্ধতিগত জায়গা ইত্যাদি তুমি যা বললে, বহুদিন সরকার চালাতে চালাতে একটা কি বলবো আমলাতন্ত্র তৈরি হয়ে যায়, এইসব আমি এটা কমব্যাট করব না। আমি এই অর্থে বললাম যে অল সেড অ্যান্ড ডান, আপনি এইসব দুর্বলতা, ফাঁক, ছিদ্র খুঁজে সেইটাকে খুঁচিয়ে ঘা পাকিয়ে বিরাট আন্দোলন, স্যান্ডউইচ, অনশন ইত্যাদি করে ফরে আপনি ক্ষমতায় তো চলে এলেন। এই যে বেঙ্গলের একটা ফরওয়ার্ড ট্র্যাজেক্টরি, এটাকে তো ক্যারি ফরওয়ার্ড করা উচিত ছিল আপনার। এটা সরকারি পার্টি পাল্টাতে পারে, কিন্তু 9.5 কোটি মানুষের ভবিষ্যৎ সরকারি পার্টি পাল্টানোর সাথে সাথে তারও খাত অন্যদিকে বয়ে গেল। এইটা দুঃখজনক। তুমি গত 15 বছরে দেখবে পশ্চিমবঙ্গে আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রায় কোনো ইনভেস্টমেন্ট নেই। এই 6,000 নেই যে কয়েকদিন আগে পার্লামেন্টে জানা গেছে 6,000 না কত কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গুটিয়েছে রিসেন্টলি।
প্রত্যেকবার একটা বেঙ্গল মিন্স বিজনেস নাকি একটা হয়, তাতে করে শিল্পপতিরা এসে ঘাড়ে মাথায় হাত বুলিয়ে চিংড়ির মালাইকারি খেয়ে ফটো তুলে চলে যায়, কিন্তু কেউ 2 পয়সা ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করে না, বাতেলা দিয়ে যায়, হ্যানা করেঙ্গে তেনা করেঙ্গে, কিন্তু কিচ্ছু হয় না। সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানাটা শুরু হয়েছে? কোথাও শুরু হয়েছে? তাহলে এই ধরনের কথা ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো না করলে একটা স্টেবল সার্ভিস সেক্টর গ্রো করে না, এবং তার সাথে 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 অনুষঙ্গ যেগুলো, যেটা ওই সিঙ্গুরের সময় কথাটা তোমার মনে থাকবে, অনুসারী শিল্প, খুব কথাটা হতো ancillary। ওয়েস্ট বেঙ্গলে এখন একটা যেটা হয়ে দাঁড়িয়েছে, একটা বিকৃত, খুব প্রিকেরিয়াস, অস্পষ্ট, ঘোলাটে সার্ভিস সেক্টর তৈরি হয়েছে। কেউ কল সেন্টারে, কেউ সুইগি, র্যাপিডো, জোম্যাটো, কেউ সিকিউরিটি এজেন্সিতে ফ্ল্যাট বাড়ির তলায়, কেউ সেলসে দুপুরবেলা দৌড়ে বেড়াচ্ছে, কেউ খুব কুচকা সাইকেলের মেকানিক থেকে এই দোকান ওই দোকান সেই দোকান হপ করে বেড়াচ্ছে সামান্য টাকার কর্মচারী হয়ে। যে কিচ্ছু জোটাতে পারেনি সে বাজার থেকে মুরগির মাংস কিনে কাবাবের দোকান বসিয়েছে পাড়ার মোড়ে। সেটাও তো বামপন্থীদের থেকে বেটার হয়েছে। 1200 টাকায় মারোয়ারি গদিতে কাজ করতে হয়েছে অসংখ্য গ্র্যাজুয়েট MA পাস ছেলেকে, আমি ব্যক্তিগতভাবে চিনি। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করলাম। আরও অসংখ্য আমি তোমায় বলতে পারি যারা সেক্টর 5-এ গেছেন, যারা নিউ টাউনে গেছেন। তৃণমূলের সময় আরেকটা সেক্টর 6 হলো না তো, সেক্টর 7 হলো না তো। জ্যোতি বসু নগরের নামটা গুতিয়ে পাল্টে, এই আমি দেখছিলাম কালকে না পরশু, আমার একেবারে দেখে মানে মাথার মধ্যে তিড়িং বিড়িং করছিল, যে তৃণমূল পোস্ট করেছে যে রাজভবনে মমতা ব্যানার্জি বিমান বসুকে চেয়ারে গিয়ে দিলেন। আহা কি সৌজন্য! বুদ্ধবাবুর স্ত্রীকে শাড়ি পাঠাতেন, আহা কি সৌজন্য! সৌজন্যের সবচেয়ে বড় নজির, জ্যোতি বসু কিন্তু বিধাননগর নামটা দিয়েছিলেন, মানে রাদার ক্যারি ফরওয়ার্ড করিয়েছিলেন বামফ্রন্টের সরকার। কিন্তু মমতা ব্যানার্জি এসে জ্যোতি বসু নগরটা প্রথমে ঘেটে নিউ টাউন নামটা ব্যাক করালেন। আমি বোঝার জন্য বলছি, হোয়াট এভার, এই শহরটা তো গৌতম দেবদের হাতে তৈরি। আপনি এত বড় মাতব্বর আরেকটা এইরকম জায়গা তৈরি করতে পারলেন না কেন? আচ্ছা ঠিক আছে, কপি পেস্ট করার দরকার নেই। আপনি কলকারখানা, ম্যানুফ্যাকচারিং সেক্টর, আমি যে আলোচনায় আসছিলাম, ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করলো না, স্টেবল সার্ভিস সেক্টর পশ্চিমবঙ্গে নেই। যেটা আছে সেটা একটা প্রিকেরিয়াস সার্ভিস সেক্টর, যে টাকা, যেখানে কাজ হয়তো কিছু আছে, কেবল বেকারত্ব নয়। ওই যে বলে চপ ভাজো পকোড়া ভাজো, কাজ, অবশ্যই কাজ, কিন্তু সেই কাজে খুব সঞ্চয় হয় না, অ্যাসেট ফরমেশন হয় না। তার সাথে এখন নতুন বুঝেছে যে ওই দিয়ে হচ্ছে না, তাহলে এখান থেকে ওখান থেকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা কেন্দ্রীয় সরকারকে দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ধার নিয়ে হাতে হাতে 1500 টাকা 1200 টাকা ইত্যাদি দিচ্ছে, দিয়ে বলছে এই দেখো আমি ক্রয় ক্ষমতা বাড়ালাম, এই করে আমি চালাবো। এই যে টাকাটা দিচ্ছে, এটা তো আসলে কি বলবো, প্রোডাকশনবিহীন ক্যাশ। সেই মানুষটার, সৌরভদার শ্রমটা তো সিস্টেমের সাথে জুড়ছে না, প্রোডাকশনের সাথে জুড়ছে না। তাহলে এই প্রোডাকশনবিহীন লিকুইড ক্যাশ দিয়ে দিয়ে কিছুদিন চালানো যেতে পারে, কিন্তু একটা স্টেবল ইকোনমি তৈরি করা সম্ভব নয়। সেই মানুষটার উপার্জনের রাস্তা খুলতে হবে, এটা একটা রিলিফ হতে পারে। আচ্ছা ঠিক আছে, এই 1 বছর বাবা তোমায় চাকরি দিতে পারিনি, তুমি যুবসাথীর লাইনে এসো, তোমায় আমি এই 1 বছর রিলিফ দিচ্ছি 1500 টাকা, কিন্তু তোমায় সারা জীবন 1500 চালিয়ে দিয়ে যাব, তুমি 25,000 টাকার চাকরিটা আমার কাছে চেও না, যেটুকু দিচ্ছি এইটুকু দিয়ে বগল বাজাও। এটার সাথে তো ওটার কোনো সংঘাত নেই। মমতা ব্যানার্জি যেটা এনে দাঁড় করিয়েছেন যে ভাতা দিচ্ছি মানে চাকরি দেব না, তাই তো? এটা করে যেটা আসলে হচ্ছে যে ঠিক 1-2 ভোট জিতেছেন, বিজ্ঞাপনের একটা বড় বহর আছে। ধরো আমি তোমায় বলি ট্যাব কেনার টাকা, আমি তখন SFI এর কর্মী পশ্চিমবঙ্গে, আমরা দাবি করলাম যে লকডাউনে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না ইত্যাদি, আপনি এমনকি গরিব ঘরের ছেলেমেয়েদের, যাদের একটা ডিজিটাল ডিভাইড তৈরি না হয়ে যায়, গ্রামের সরকারি স্কুলের সাথে লামার্টিনিয়ারের যাতে একটা মানে অলরেডি এক্সিস্টিং ডিভিশনের মধ্যে আরও যাতে বেড়ে না যায়, কারণ এরা অনলাইন ক্লাস অ্যাক্সেস করতে পারছে, এরা পারছে না, তাহলে আপনি সরকার থেকে অন্তত একটা ট্যাব দিন। আর সমস্ত এই কোম্পানিগুলিকে, কেবল কোম্পানিগুলোর সাথে কথা বলে, কেরালায় লেফটের গভর্নমেন্ট করেছিল, সেটা আমরা এখানে রেপ্লিকেট করতে বলেছিলাম, যে মোটামুটি ইন্টারনেটের অ্যাক্সেস একটা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি করুন। তো ওইসবের মধ্যে গেল না। 2 দিন পর ঘোষণা করলো যে আমরা ট্যাব কেনার টাকা দেব। তুমি আমাকে বলো যে একটা হাতে ক্যাশ টাকা এসেছে, সেই ক্যাশ টাকাটা দিয়ে হয়তো একটা ভোটের বৈতরণী উনি উতরেও গেছেন। পশ্চিমবঙ্গে ড্রপ আউট, স্কুল বন্ধ, সরকারি স্কুল বন্ধ,
মাধ্যমিক পরীক্ষার্থী 1 বছরের থেকে পরের বছর 2 লাখ 3 লাখ কমে যাচ্ছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2 লাখ 3 লাখ কমে যাচ্ছে, কলেজগুলোতে 10টা 15টা কাউন্সেলিংয়ের পরেও সিট ভর্তি হচ্ছে না। এই আমাদের রাজ্যের বাচ্চা ছেলেমেয়েগুলো যাচ্ছে কোথায়? খুব বিজ্ঞাপিত প্রকল্প কন্যাশ্রী, আমরা মেয়েদের ক্ষমতায়ন, স্কুলের মেয়েদের আমরা ফাটিয়ে দিয়েছি একেবারে। নাবালিকা বিবাহে মমতা ব্যানার্জি সরকারের আমলে পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে শীর্ষে চলে গেছে, টাইম অ্যান্ড এগেন, সাকসেসিভ ইয়ার্স। তার মানে এই যে হাতে ক্যাশ দিয়ে বিজ্ঞাপনী প্রকল্পগুলো হচ্ছে, তাতে ফটো উঠছে সুন্দর, কিন্তু আসলে যে অর্থনৈতিক ক্ষমতায়ন হওয়ার কথা, যে স্টেবিলিটি তৈরি হওয়ার কথা সোসাইটিতে, সেটা হচ্ছে না। এবং এই অস্পষ্টতার, অস্বচ্ছতার বেড়াজালে অসংখ্য মানুষকে জুড়ে নিয়ে, আমি এটা দুঃখটা এই কারণে বললাম যে আপনি বুদ্ধ ভট্টাচার্যকে প্রচণ্ড গালিগালাজ করে আপনি টাটাকে এনে দেখিয়ে দিতে পারতেন যে এই তো আমি এসেছি, আমি নিয়ে এসেছি, আমি সব এনশিওর করছি, আপনি কারখানাটা করুন। সিঙ্গুরের ওই কারখানাটা গোটা পূর্ব ভারতের জন্য একটা পাইলট প্রজেক্ট ছিল। না, কি করে হতো? কারখানা তো তারপর ন্যানো কারখানা কবে বন্ধ হয়ে অন্য গেছে? কারখানা আনতেন। ফেইল্ড প্রজেক্ট হতে পারে ফেল্ড প্রজেক্ট, সেই ফেল্ড প্রজেক্ট গুজরাটে গিয়ে ফেল্ড হলো। তার আগে যে বিজ্ঞাপন ইত্যাদি ছিল সব মিলিয়ে যা ছিল, পশ্চিমবঙ্গে তো আমি এক্সপেরিমেন্টই করার সুযোগ পেলাম না। পশ্চিমবঙ্গের মানুষ কিনতো কি কিনতো না, সেটার জন্য পশ্চিমবঙ্গে যে দেখার জায়গাটা বা তার অনুসারী যে সেক্টর তৈরি হতো, সিঙ্গুর আমার ধারণা, আমি সিঙ্গুরে তো একবার ভোটেও দাঁড়িয়েছিলাম, আমার সব মিলিয়ে ধারণা এই যে তুমি এখন বর্ধমান যাওয়ার পথে কলকাতা থেকে সিঙ্গুরের যাওয়ার রাস্তায় ডানকুনি টোল প্লাজার পরে যে দীর্ঘ ফাঁকা জায়গাটা দেখো, এই গোটাটা ভরে যেত বাই নাও। আরবানাইজড মানে শহর এক্সপ্যান্ড করতো, অসংখ্য মানুষ নতুন এসে বসতি করতেন, কাজের ব্যবস্থা হতো। আমি ওভার গ্লোরিফাই করছি না, একটা কারখানা একেবারে গোটা অর্থনীতিকে আমূল পরিবর্তন করে দিত তা বলছি না, কিন্তু ইট উড হ্যাভ সেন্ট আ সিগনাল টু ক্যাপিটাল ফ্রম ইন্ডিয়া, মানে ফ্রম অ্যারাউন্ড ইন্ডিয়া, যে আমার এখানে এসো, ইনভেস্ট করো, আমি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ এখানে তৈরি করে দিতে পারছি। সিঙ্গুর যে কম্পেনসেশন পশ্চিমবঙ্গের সরকার বলেছিল, সেই কম্পেনসেশন প্যাকেজ গোটা ভারতে সমসময় সেই সময় তৎকালীন সময় এই ধরনের আর যে কটা প্রজেক্ট হচ্ছিল সব কটার থেকে অনেক বেটার কম্পেনসেশন প্রজেক্ট। তা রাজনৈতিক ভুল ত্রুটি, যে তুমি যেটা জিজ্ঞাসা করলে কৃষক সভা কি করছিল, খোদ জ্যোতি বসু বলেছেন, আমি কেন তর্ক করতে যাব, কিন্তু এগুলো হতে পারে। কিন্তু এই যে আপনি আন্দোলন করতে এসে আপনি ক্ষমতায় আসার পরে ম্যানুফ্যাকচারিংটাকে ভোগে পাঠিয়ে দিলেন, সার্ভিস সেক্টরটায় কোনো স্টেবিলিটি তৈরি করতে দিলেন না, এগুলো তো টার্সিয়ারি। প্রাইমারি সেক্টর এগ্রিকালচার, ওয়েস্ট বেঙ্গল ছিল দেশে এক, আমাদের রাজ্যের একটা জেলাকে বলা হয় রাইস বোল অফ ইন্ডিয়া, বর্ধমান। পশ্চিমবঙ্গ হয়ে গেল কৃষক আত্মহত্যার জেলা রাজ্য, পশ্চিমবঙ্গ হয়ে গেল ফসলের দাম না পাওয়ার রাজ্য। এখনও তুমি খোঁজ নাও কত কুইন্টাল ধান পাওয়ার কথা, সরকারের কতই কেনার কথা, আর কৃষক কতই বেচছেই। এখনও এবার আলু, সবজি, পেঁয়াজ সব খেতে নষ্ট হচ্ছে, কারণ দাম পাচ্ছে না। ওই সরকারি প্রকল্পের টাকা অন্যভাবে ঢুকিয়ে ক্ষোভটা ম্যানেজ দেওয়া যাচ্ছে, আচ্ছা এটা পাচ্ছিস না, তাহলে ওটা 1000 টাকা দিচ্ছি, নে থাক, খুশি থাক। কিন্তু এই করে তো আসলে কৃষির অগ্রগতি হচ্ছে না, কৃষি লাভজনক হচ্ছে না, সার, বীজ, কীটনাশক বিপুল দাম বেড়েছে। আর এই এখন ট্রাম্পের কাছে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যা সারেন্ডার করতে চলেছে, তাতে আরও এই ক্রাইসিস বাড়বে। তাহলে এইটার জন্য গভর্নমেন্টের যে কি বলবো, আমি সাবসিডি কথাটা ব্যবহার করব না, কিন্তু গভর্নমেন্টের যে সাহায্যের মনোভাব থাকা উচিত কৃষকের প্রতি, সেটা পশ্চিমবঙ্গে অ্যাবসলিউটলি অ্যাবসেন্ট। কোথায় কিষাণ ক্রেডিট কার্ড হয়েছে, কিষাণ মান্ডি রয়েছে, খোঁজ নিয়ে দেখো কিষাণ মান্ডির কি চেহারা। এনআরসিসি এর সময় আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখে বলেছিল ক্যা ক্যা ছি ছি, বনগাঁয় রাজারহাটে ডিটেনশন ক্যাম্প করার প্রস্তুতি চালু হয়ে গেছিল। গোটা রাজ্য জুড়ে ফাঁকা বড় বড় কিষাণ মান্ডিগুলোকে কত লোক ধরতে পারে রে একটু দেখতো মাপার জন্য চালু করে দিয়েছিল, যে তাহলে কিষাণ মান্ডিগুলোকে ডিটেনশন ক্যাম্পে রূপান্তরিত করব। ফোড়ে মহাজনরা কি পরিমাণ তাদের দাপট বেড়েছে। বামফ্রন্টের সময়ও সব আটকে রাখা যায়নি, সমাজতন্ত্র হয়ে গেছিল এমনটা নয়, ফোড়ে টোড়ে ছিল, কিন্তু ফোড়েরাই রাজ করবে, গভর্নমেন্টের কোনো সুপারভিশন থাকবে না, কৃষি দপ্তর আঙুল চুষবে, কোনো দাম পাবে না, দিনের পর দিন ফসল মাঠে মারা যাবে। এই যে একটা ভয়ানক চেহারা, এটা ম্যানেজ হচ্ছে কি করে? তোমার তাহলে প্রশ্ন হবে যে শ্রীরন, তোমাদের যদি এতই সব কথা সত্যি হয় তাহলে কৃষক ফেটে পড়ছে না কেন? এটা ম্যানেজ হচ্ছে যে মেয়েকে 100 টাকা,
মেয়ের মাকে 200 টাকা, আচ্ছা বাবাকে 150 টাকা, এই করে দিয়ে টিয়ে আপাতত, কিন্তু এই দিয়ে তো বেশি দিন চলবে না। এই দিকে খুব বড় জোর আর একটা ভোট চলে যেতে পারে কষ্ট করে, এইবারই কি হবে আমি কেউ বলতে পারে না। কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতিকে একটা দীর্ঘমেয়াদী গাড্ডায় এনে ফেলার জায়গায় দাঁড়িয়েছে। তাহলে কি তুমি লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, এই ধরনের যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, এগুলোর বিরোধিতা করছো? মানে সিপিএম কি ক্ষমতা এলে তুমি এগুলোকে বন্ধ করে দেওয়ার কথা একদম না। বলবে? ভাতা দিচ্ছি মানে চাকরি দেব না, এই সংঘাতটা দুয়ের মধ্যে তৈরি করে দিলেন মমতা ব্যানার্জি। ওখানে যদি মোহাম্মদ সেলিম বা সুজন চক্রবর্তী মমতা ব্যানার্জির জায়গায় থাকেন, তাহলে তারা বলবে যে এই আমাদের দলে পার্থ মানিক, অনুব্রত নেই, চোর নেই আমাদের দলে, তাহলে পাবলিকের টাকা চুরি করার কেউ যখন নেই, আমরা পাবলিকের পুরো টাকা পাবলিকের কাজেই লাগাবো, মাঝেরটা সাইফন করার, ঝেড়ে দেওয়ার কোনো জায়গা আমাদের দলে নেই। তাহলে কি হবে? আজকে যিনি 1500 পাচ্ছেন তিনি বামফ্রন্ট এলে 3000 টাকা পাবেন। আর কি হবে? দুর্নীতির টাকা গলায় হাত ঢুকিয়ে বের করে ওই ভাতাটাও 3000 করব, প্লাস অনুব্রতর পকেটে এখন যেটা ঢুকছে সেটা দিয়ে সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি হাসপাতাল, রাস্তাঘাট ভালো, লাইট ভালো, পুকুর কাটা, 100 দিনের কাজটাকে পারলে 150 দিন করা, আরও ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ আমরা করব। দুটো কি একসঙ্গে সত্যি অ্যাফোর্ড করা সম্ভব? পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যা অবস্থা, তাতে 68% রোজগার চলে যায় শুধু ইন্টারেস্ট দিতে। এই জায়গায় এনে ফেলেছে তো। তোমাদের সময় প্রচুর টাকা ধার ছিল না, অসীম দাশগুপ্তর মাথা খারাপ করে দিত আনন্দবাজার, যে ধার করে করে রাজ্যটাকে এমন জায়গায় নিয়ে গেছেন। 47 সাল থেকে 2011 সালে যেদিন বামফ্রন্ট চলে যাচ্ছে, ওই অতগুলো বছরের কিউমিউলেটেড ঋণ ছিল 1,87,000 কোটি না কত একটা। কতদিন উনি চালিয়েছেন? 15 বছর। 15 বছরে এখন পশ্চিমবঙ্গের ধার হচ্ছে 15 লক্ষ কোটি টাকা। মাথাপিছু এখন পশ্চিমবঙ্গে যে বাচ্চাটা জন্মাচ্ছে 63,000 না 64,000 টাকা মাথাপিছু ঋণ নিয়ে জন্মাচ্ছে। তো এইখানে না তো ফেলেছেন, এই টাকা যাচ্ছে কোথায়? এই টাকা গেল কোথায়? রোল হলো অর্থনীতিতে এই যে এত এত ধার করলেন, এতে করে তুমি দেখবে, এটা অনেকে অনেকভাবে বলেন কথাটা, আমি বলি করাপশন ইকোনমি। তৃণমূলের সব থেকে বড় সাফল্য, তৃণমূলকে কেন হারানোটা কঠিন হচ্ছে ইনস্পাইট অফ অল দ্য চুরি ডাকাতি, এটা প্রশংসা করে বলছি। তার কারণ হলো যে তৃণমূল বামফ্রন্টের সময়কার ফর্মাল ইকোনমিটাকে ভেঙে চুরে তছনছ করে, সেই ফর্মাল ইকোনমিটার কিছু দোষ ত্রুটি ছিল, কিন্তু তথাপি ফর্মাল ইকোনমি ছিল, টেরা হ্যায় পার মেরা হ্যায়। এই ফর্মাল ইকোনমিটাকে একেবারে ভেঙে চুরে তছনছ করে সরকারি ক্ষমতা, প্রশাসন, সরকার নামক যন্ত্রটিকে ব্যবহার করে একদম একটা ইনফর্মাল করাপশন ইকোনমি, প্যারালাল ইকোনমি বানিয়ে ফেলেছে তৃণমূল। তুমি তোমার বাড়িটা একতলা থেকে দোতলা করবে, তোমায় রসিদ ছাড়া কাউকে একটা টাকা দিতে হবে, তার থেকে স্টোন চিপস নিতে হবে, তার থেকে ইটবালি সিমেন্ট নিতে হবে। তোমার বাচ্চাটাকে তুমি কলেজে ভর্তি করাতে যাবে, রসিদ ছাড়া তোমাকে 60,000 টাকা দিতে হবে। হাসপাতালে তুমি তোমার রোগী ভর্তি করতে যাবে, রসিদ ছাড়া দালাল চক্রকে টাকা দিতে হবে। জব কার্ডের টাকা, 100 দিনের কাজ বা ঘরের টাকা, রসিদ ছাড়া পাড়ার তৃণমূলের মাতব্বর এসে তোমায় বলবে এই নে তোকে কিছু দিলাম, বাকিটা আমি মেরে দিচ্ছি, তোকে আর ভাবতে হবে না। কয়লা, বালি, এই যে তুলে নেওয়া, এই যে উত্তরবঙ্গে কদিন আগে এত বড় বন্যা হলো, সব জঙ্গলের গাছ কেটে কেটে সাফ করে দিয়েছে। এই যে বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে যে অর্থনীতি চলছে, তাতে ভয় হোক ভক্তিতে হোক অনেক মানুষকে জুড়ে ফেলেছে। সিপিএমের সময় খুব অভিযোগ, এমনকি শেষের দিকেও, মানে খুব খারাপ সিপিএম সম্পর্কেও অভিযোগ ছিল যে সিপিএম বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে ঢুকে পড়েছে, তাদেরকে ডেকে সালিশি সভা বসাচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ঢুকে পড়েছে। তৃণমূল সম্পর্কে অভিযোগটা কি? তৃণমূলও এই ঝগড়াটা দেখে প্রথমে স্ত্রীকে ডাকে, বা রাদার ভাড়াটেকে ডাকে, ডেকে বলে যে 10,000 টাকা দাও, তোমার হয়ে আমি একটা মতদান করে দেব। তারপরে সে 10,000 টাকা দিয়ে চলে যায়। তারপরে তৃণমূল দুপুরবেলা এটা করার পরে সন্ধ্যাবেলা বাড়িওয়ালাকে ডেকে বলে ও 10 দিয়েছে, তুই 12 দিলে তোর হয়ে করে দেব। এই যে তৃণমূলের সিপিএমের সময় খুব খারাপ সিপিএমের লোকটা, আচ্ছা তোকে দেখে নেব আমাদের ভোট না দিলে, বা চল আমাদের ব্রিগেডে চল, এই অবধি আমি অ্যাকসেপ্ট করে নিয়েই বলছি। এরকম তো কোথাও কোথাও এক্সেস হয়েছে, আমাদের মিটিংয়ে চল। তৃণমূলের সময় অটো স্ট্যান্ডে একটা লোকও সিটু করতে পারবে না, সিটুর ব্যাচ লাগাতে পারবে না, তাহলে তার অটো চালানোটা বন্ধ হয়ে যাবে।
এইটা সিপিএমের সময় ছিল না। সিপিএমের সময় খুব খারাপ সিপিএমের লোকেদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে আচ্ছা একটা পলিটিক্যাল দাদাগিরি, তৃণমূলের ডমিনেশনটা ইকোনমিক, রুজিরুটির সাথে তৃণমূল করাকে জুড়ে দিয়েছে। এই যে করাপশন ইকোনমি, এর মধ্যে ভয় হোক ভক্তিতে হোক অনেক লোক জড়িয়ে গেছে, তারা ফেটে বেরোতে চাইছে। আরজি করের মতো ঘটনা হলে তাদের মনের ক্ষোভ সামনে চলে আসে, কিন্তু তারা পুরোটা বেরোতে পারছে না, কারণ তারা ভাবছে যে যদি বাই চান্স তৃণমূলটা চলে যায় আর আমাকে ভরসা দেওয়ার মতো কেউ একটা না আসতে পারে, তাহলে যেটুকু থাকছে, যেটুকু পাচ্ছি সেটুকুও যদি না থাকে, মানুষের রুজিরুটির সংকটকে এমন জায়গায় নিয়ে গেছে শিরদাঁড়াটা ঝোকাতে 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 ঝোকাতে, যে এই ভয় থেকে অনেক মানুষ তৃণমূলের আশেপাশে বাধ্য হয়ে ঘুরঘুর করছে। আমাদের পার্টির কাজ, আমি এই পার্টটা শেষ করবো এই বলে শুধু, আমাদের পার্টির কাজ হচ্ছে এই মানুষকে গিয়ে ভরসা দেওয়া যে তৃণমূল না থাকলেও তোমার 1500 টাকাটা থাকবে, পারলে 3000 হবে। তৃণমূল না থাকলে মানে সিচুয়েশনটা এরকম যে তৃণমূল নেই, তুমি আইএনটিটিইউসি করো, সিপিএমের বাজারে তুমি আইএনটিটিইউসির ছাপ লাগিয়ে অটো স্ট্যান্ডে অটো চালাতে পারবে, আমরা তোমার রুজি রুটিতে হাত দেবো না। আর আগের বার যে লোকগুলো আমাদের হয়ে দাদাগিরি করতো শেষের দিকে, তাদেরকে আমরা এখন হয় তারা নিজেরাই তৃণমূলে চলে গেছে, আর না হলে তাদেরকে আমরা পার্টি থেকে সরিয়ে দিয়েছি। নতুন সিপিএম অনেক বেশি ইনক্লুসিভ, অ্যাকোমোডেটিভ। এবারে কি তবে কাটতে চলেছে বামেদের শূন্য গ্রহণ? আশা করি, কারণ এক হলো মানুষের ক্রাইসিস বেড়েছে, দুই হলো এই হিন্দু মুসলমান মন্দির মসজিদের রাজনীতি যে আসলে সেই ক্রাইসিসকে মেটাচ্ছে না, সেটা সম্পর্কে একটা উপলব্ধি আস্তে আস্তে তৈরি হচ্ছে। রাস্তায় ঘাটে এই কথাটা এখন খুব জোরের সাথে সামনে এসে গেছে যে এর চেয়ে বামফ্রন্টের আমল অনেক ভালো ছিল। আমাদের কাজ হলো যে বামফ্রন্ট ভালো ছিল থেকে বামফ্রন্ট ভালো আছে, বামফ্রন্ট ভালো থাকবে, বামফ্রন্ট ভালো রাখবে, এই কনফিডেন্সটা দেওয়া। সেটা কেবল নেগেটিভলি ও খারাপ, এ চোর, ও দাঙ্গাবাজ বললে হবে না, কতগুলো বিকল্প কথাও বলতে হবে। সেই বিকল্প কথাগুলো মূলত রুজিরুটির প্রশ্নে নিয়ে এইবারের ইলেকশন আমরা লড়ব। আমার ধারণা তার একটা ওভারঅল ইম্প্যাক্ট থাকবে, ভালোই ফল হবে। কিন্তু সেটা তো স্টার প্লেয়ারদের তো সবাইকে অলমোস্ট তোমরা এবারে প্যাভিলিয়নে বসিয়ে রাখছো। হ্যাঁ, তুমি, শতরূপ, এমনকি সিনিয়রদের মতো তোমাদের রাজ্য সম্পাদক এবারে ভোটে দাঁড়ালেন না। হ্যাঁ, আর দ্বিতীয় যিনি অবভিয়াস চয়েস সুজন বাবু, তিনি ভোটে দাঁড়ালেন না। মানে এর থেকে তো বোঝা যাচ্ছে তোমরা কনফিডেন্স পাচ্ছ না। উল্টোটাও তো হতে পারে, আমরা এবার এতটাই কনফিডেন্ট যে নতুন লোকেদেরকেও দাঁড় করাবো আমরা, তারাই জিতে আসবে, এই কনফিডেন্স আমাদের আছে। আর যাদেরকে তুমি স্টার প্লেয়ার বলছো, তারা গোটা রাজ্য জুড়ে তাদের হয়ে ক্যাম্পেইন করে বেড়াবেন, তাদেরকে গোটা রাজ্য জুড়ে এই মেসেজ দেবেন যে দেখুন আমরা এদের ওপর ভরসা রাখছি। আমার মনে হয় না সব ভোটে সবার দাঁড়ানোর দরকার থাকে। সুতরাং ধরো আমি বলছি, পার্লামেন্টে আমি দাঁড়িয়েছিলাম, দীপশিতা দাঁড়িয়েছিল, সায়ন দাঁড়িয়েছিল, আরও কেউ দাঁড়িয়েছিল, সেলিমদা, সুজনদা দাঁড়িয়েছিল। সেই সময় ধরো শতরূপ বা মীনাক্ষী বা এই ধরনের আরও অনেককে, তাদের কাছেও এই প্রশ্ন করা হয়েছিল যে কী ব্যাপার তুমি দাঁড়ালে না। তারা গোটা রাজ্য জুড়ে আমাদের হয়ে ক্যাম্পেইন করে বেরিয়েছিল। এবারে কিছু লোক আছে যারা দাঁড়াচ্ছে, যারা গতবার দাঁড়ায়নি, তারা একটা এলাকায় থাকবে, সেই এলাকার মানুষের সুখ দুঃখের খবর রাখবে, দেখভাল করবে। আর কিছু লোক আছে আমার মতো, যারা দৌড়ে বেড়াবে, যারা ক্যাম্পেইনের কাজ, ব্যাক অফিসের কাজ, ইলেকশন সংগঠিত করার কাজ, এইগুলো করবে। আলটিমেটলি উই আর এ ইউনিট। এবং সেখানে দাঁড়িয়ে এমনিতেই আমাদের পার্টিতে ঠিক কাস্তে হাতুড়ি তারার থেকেও বড় মুখ আমরা কাউকে এখনো ভেবে উঠতে পারিনি। হতে পারে আমরা ব্যাকডেটেড, আমরা খানিকটা গর্ববোধই করি যে আমাদের সিম্বলটা, আমাদের পতাকাটাই আমাদের সব থেকে বড় পরিচয়। তবুও আজকাল রাজনীতিতে যা সব মিলিয়ে দাঁড়িয়েছে, মুখ দরকার হয়, কমিউনিকেটর দরকার হয়। আমার ধারণা সেটা আমাদের তুনে অনেক রকম অস্ত্র আছে। কোনো অস্ত্র লোকসভায় ব্যবহৃত হয়, কোনো অস্ত্র পৌরসভায় ব্যবহৃত হয়, কোনো অস্ত্র বিধানসভায় ব্যবহৃত হয়। ধর্মনিরপেক্ষতার কথা তোমরা বললে, চিরকাল বলে এসেছো, তাহলে কোন ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে রাজ্য সম্পাদক গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে মিটিং করে? হুমায়ুন কবির একটা দল খুলেছেন, যার এজেন্ডা কিন্তু বাবরি মসজিদ তৈরি করা, বিরাট এজেন্ডা। হুমায়ুন কবির এর আগে বিভিন্ন সাম্প্রদায়িক দলও ঘুরেছেন, আবার সেকুলার দলও ঘুরেছেন। মোটামুটি লাল ঝান্ডা ছাড়া পশ্চিমবঙ্গে যত রকম দোকান আছে সব দোকানে একবার করে বাজার করে এসেছেন। এসে ফাইনালি
একটা নতুন দল নিজের মতো করে খুলেছেন। খোলার আগে একটা মসজিদ বানানো সংক্রান্ত ঘোষণা ইত্যাদি তাতে কিছু উদ্যোগ নিয়েছেন। বাবরি মসজিদ বানানোর জন্য রাজনৈতিক দল খুলছি এই কথাটা কোথাও বলেছেন বলে আমি শুনিনি। ঠিক তৃণমূলের উপর রাগ, এই রাগ ওই রাগ সেই রাগ, কখনো কখনো একটু অসংলগ্ন কথাও বলেছেন, বিজেপির সাপোর্ট নেব, কখনো বলেছেন যে আমি দুটো পেলেই আবার ব্যাক করে যাব তৃণমূলে, কখনো বলেছেন যে বামফ্রন্টের সাথে জোট করব না কিন্তু সেলিম সাহেবের সাথে জোট করব, অধীর দাদা আমার প্রাণের দাদা, অনেক রকম কথা বলেছেন। তা একটা লোক যদি পাবলিক ডোমেনে এত রকম কথা বলে তাহলে সে আসলে কি চাইছে এটা একটু বুঝতে যাওয়ার চেষ্টা করাটা দোষের বলে আমি মনে করি না। সেটুকুই আমাদের পার্টির নেতারা করেছেন। সেলিমদা গেছেন, উনি নিজেই তো নেমে এসে, সেলিমদা ওই মিটিং থেকেই নেমে এসে বলেছেন যে মন বোঝা হলো। এর বেশি তো আর কেউ কোথাও কিছু কমিট করেনি। হুমায়ুন কবির নিজের মতো করে অনেক কিছু বলে যাচ্ছেন। এই হুমায়ুন কবিরই অ্যাডমিট করেছেন যে মমতা ব্যানার্জিদের পরিকল্পনায় এই লাস্ট লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরীকে পাশাপাশি দুটো লোকসভা সিটে হারানোর জন্য দাঙ্গায় উস্কানি দিয়েছিলেন তিনি। আমরা এখানে 70% হিন্দুরা 30% কেটে ভাসিয়ে দেব, এই ধরনের কথাও বলেছেন, খুবই আপত্তিকর কথা। আবার সেই লোকই আবার পরে যখন পলিটিক্যাল পার্টি খুললো নিজের, স্টেজে দাঁড়িয়ে বললো আমি আগের কথাটার জন্য ক্ষমা চাইছি। সুতরাং এত রকম কথা বলেছেন হুমায়ুন কবির, তার মধ্যে দাঁড়িয়ে যে কোনো পলিটিক্যাল পার্সোনালিটির এবং পলিটিক্যাল পার্টির তাকে এই বেনিফিট অফ ডাউটটুকু দেওয়া উচিত যে সেই পার্টি বা সেই পলিটিক্যাল লিডার বুঝতে চাইছে যে এ আসলে চায় কি। সেই 3 ইডিয়টস ছিল না, কেহনা কেয়া চাতে হো, তো সেই ওইটা বোঝার জন্য গেছেন। তারপরে তো আর কিছু ডেভেলপ করেছে বলে আমি শুনিনি। আমাদের সাম্প্রদায়িকতার বিরোধী মনোভাবের সার্টিফিকেট তৃণমূলের থেকে নিতে হবে বলে আমার মনে হয় না। জ্যোতি বসু যেদিন অটল বিহারী বাজপেয়ীকে অসভ্য বর্বরদের দল বলেছিলেন এবং মুখের ওপরই বলেছিলেন, মমতা ব্যানার্জি সেদিন অটল বিহারী বাজপেয়ীর সরকারে মন্ত্রী ছিলেন। তাহলে কোন জায়গা থেকে, কোন ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে আইএসএফ এর সঙ্গে জোট? এইটা একটা ইন্টারেস্টিং। আমি তোমায় খুবই ক্যান্ডিডলি বলি, আইএসএফ দলটা যখন তৈরি হলো, পীরজাদা আব্বাস সিদ্দিকী, তার আগে তার কিছু বিতর্কিত কমেন্ট জলসা ইত্যাদিতে আমাদের লোকেদের মধ্যেও রিয়াকশন ছিল যে আচ্ছা এইটা একটা ঠিক লোকের সাথে আমরা যাচ্ছি ইত্যাদি। পলিটিক্যাল পার্টিটা তৈরি হওয়ার পর আব্বাস পিছনে চলে গেলেন, নওশাদ সিদ্দিকী সামনে এলেন এবং আমাদের সাথে বোঝাপড়া, তিনি জিতলেন ইত্যাদি সব মিলিয়ে। একটা বড় অংশ সেই সময় আইএসএফকে সাম্প্রদায়িক বলেছিল। আমাদের লোকেদের মধ্যেও কোথাও কোনো সংশয় ছিল না তা নয়। এবার আমি যদি তোমায় 5 বছর পর জিজ্ঞাসা করি যে তুমি গত 5 বছরে নওশাদকে একবারও একটা সাম্প্রদায়িক বক্তৃতা করতে শুনেছ, একটা সাম্প্রদায়িক কথা বলতে শুনেছ? নওশাদের সাথে কিন্তু সব আমাদের ভালো সম্পর্ক সবটা থেকেছে তা না। আমি নিজেই লোকসভায় যাদবপুরে দাঁড়িয়েছিলাম, বেটা জোট করবো জোট করবো জোট করবো বলতে বলতে আইএসএফ ঠিক ওখানে ক্যান্ডিডেট দিয়ে দিল, গন্ডগোল হয়ে গেল। এরকম হয়েছে, অম্লমধুর থেকেছে পরিবেশ। আমি নওশাদ সিদ্দিকীর কনসিস্টেন্সি নিয়ে প্রশ্ন তুলতে পারি, মানে বামেদের সাথে সমঝোতা ইত্যাদি ইত্যাদি প্রশ্নে ও হয়তো কিছু বলবে যে না সিপিএমও আমার সাথে সবটা, হোয়াট এভার, এগুলো হতে পারে। কিন্তু গত 5 বছরের অভিজ্ঞতায় আমি এক মুহূর্তের জন্য নওশাদ সিদ্দিকী তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে, তার পীরজাদার পরিচয়কে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতি করেছেন, সাম্প্রদায়িক তাস খেলেছেন, এই কথা আমি বলতে পারি না। ক্রমাগত পিছড়ে বর্গের কথা বলে গেছে, মুসলমান, দলিত, আদিবাসী, এই 3টে শব্দ একসাথে উচ্চারণ করে গেছে। চাকরি বাকরি, কাজ, রুজি রুটির ক্রাইসিস, এইগুলো বিধানসভার ভিতরে বাইরে বলার চেষ্টা করে গেছে। এই তৃণমূলের আমলে 42 দিন জেল খেটেছে। তাহলে আজকে দাঁড়িয়ে আবার যখন আইএসএফকে আমরা দেখব, এবং ব্যক্তি নওশাদ সিদ্দিকী বলেও নয়, তার সাঙ্গপাঙ্গও যারা সাথে যারা আছেন, আমি তো কাউকে ওভার্টলি, বি ইট হিন্দু, বি ইট মুসলিম, বি ইট ট্রাইবাল, বি ইট দলিত, বি ইট এনিওয়ান, সাম্প্রদায়িক কথা বলতে শুনিনি। উল্টোটাও কোথাও কোথাও আমাদের ভাবতে হবে যে নামটা নওশাদ সিদ্দিকী বলেই ইসলামোফোবিয়া থেকেই কি আগে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়? এইটাও একটা অ্যাঙ্গেল ভেবে দেখার জন্য আমি বলতে পারি। হয়তো নয়, হয়তো কারুর মানে কি বলবো, লজিক্যাল কনসার্ন থেকেই তারা এই প্রশ্নটা করেন যে আচ্ছা বামপন্থীরা এই ধরনের দলগুলির সাথে যাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? ভালোবেসেই হয়তো করেন, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। কিন্তু অভিজ্ঞতা আমাদের গত 5 বছরে শেখালো, আইএসএফকে নিয়ে যে সংশয়টা ছিল, যে সন্দেহটা ছিল, আইএসএফ কিন্তু মোটের উপর নিজেদের রাজনৈতিকভাবে সেকুলার দল হিসেবে
দাঁড় করিয়ে দিয়েছে। এবার তাদের সাথে আমাদের বন্ধুত্ব কেমন হবে, আমাদের মানে ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে গাইতে হবে নাকি দোস্ত দোস্ত না রাহা গাইতে হবে, সে তো ভবিষ্যৎ বলবে। আপাতত আমরা আলোচনা চর্চা ইত্যাদি করে প্রায় একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে 2026-এর ভোটটা আমরা একসাথে লড়ছি। হ্যাঁ, কিন্তু এ তো চোখ বুজে রাস্তা পার হওয়ার মতো কথা বলছো। আমি জানি না, ভাঙড়েও তো তোমাদের সংগঠন খুব ভালো। ভাঙড়ের মানুষ কি বলে যে এরা সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ একটি দল আইএসএফ, এবং খুব সম্ভবত আরাবুল ইসলাম, আমি যেহেতু আজকে রেকর্ড করছি, আজ আরাবুল ইসলাম সম্ভবত আইএসএফ এ যাবে। আরাবুল ইসলাম কি তোমার খুব ধর্মনিরপেক্ষ বলে মনে হয় এবং খুব ভালো পলিটিক্যাল এলিমেন্ট বলে মনে হয়? না, ভালো পলিটিক্যাল এলিমেন্ট খারাপ পলিটিক্যাল এলিমেন্ট আমার কি মনে হয় সেটা এখানে ইররেলেভেন্ট। আরাবুল ইসলাম যদি সিপিএমে আসতে চাইতো তাহলে আমার কি মনে হয় আমি আমার পার্টির ভিতরে বলতাম। হি হ্যাজ এভরি রাইট টু গো টু এনি আদার প্লেস, এবং অন্য যে কোনো রাজনৈতিক দলের কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে সেই স্বাধীনতা তাদের, আমার ওখানে কমেন্ট করার প্রশ্ন নেই। কথাটা হচ্ছে যে ভাঙড় বলো অন্যত্র বলো, আইএসএফ দলটি, তাদের ফলোয়াররা, তাদের নেতারা মোটের উপরে এই ভয়ানক কমিউনাল পোলারাইজেশন গত 5 বছরে যেভাবে বেড়েছে, যে কথাগুলো তুমি বললে, ক্রমাগত প্রচার রোহিঙ্গা ঢুকে যাচ্ছে, বাংলাদেশি ঢুকে যাচ্ছে, উল্টো দিক থেকে প্রচার হলো আমরা এই জেলায় 70 তোরা 30 কেটে দেবো, এ বলছে মন্দির বানাবো, ও বলছে মসজিদ বানাবো। সরকারি দল যারা, তাদের এতে ঘি দিতে নেই, তাদের এই সিচুয়েশন ঠান্ডা করতে হয়, কুল আউট করতে হয়, কুল ডাউন করাতে হয়, ইজ আউট করাতে হয়। কিন্তু তারা কি করছেন, ও তুই আমাকে মমতাজ বেগম বললি, নে বেটা আমি সরকারি টাকায় মন্দির বানিয়ে দিচ্ছি, দেখ কেমন লাগে। তারা তো এই করে যাচ্ছেন। বাইরে থেকে যারা আসছে বিজেপির নেতারা, তারা তো এই রাজনীতিটাই করতে চায়। এই ভয়ানক কমিউনাল পরিবেশ যা তৈরি করার চেষ্টা হচ্ছে বাংলা, এবং মাইন্ড ইউ বেঙ্গল ইজ আ ভেরি সেন্সিটিভ স্টেট। পশ্চিমবঙ্গে এত রকমের বৈচিত্র্য, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে, এথনিসিটি, আমি বলছি জাতপাত নয়, জাতপাতের একটা বিষয় তো আমাদের দেশে আছেই, আমাদের রাজ্যেও ভীষণভাবে আছে। ধর্মের ভিত্তিতে, বর্ডার স্টেট, দেশভাগের ইতিহাস, এই সব মিলিয়ে ঝুলিয়ে ভীষণ সেন্সিটিভ এলাকা। কেউ যদি ঝগড়া লাগানোর বদ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তার পক্ষে খুব কঠিন কাজ নয় ঝগড়া লাগানো। আমাদের রাজ্যে এই যে ধরো আসানসোলে দাঙ্গা হলো, ইমামের ছেলে, বাচ্চা ছেলে মারা গেল, বাবুল সুপ্রিয় বিজেপির নেতা সেই সময়, বোধহয় এমপি, তার একটা প্রচ্ছন্ন নড ছিল, মদত ছিল, আচ্ছা যা হচ্ছে হোক, এতে ভালো হবে। সেই লোকটাকে সর্বান্তকরণে রাজনীতিতে বয়কট করা উচিত ছিল। চান আপনি আবার গিয়ে কখনো পেয়ার হয় গান, সেই লোকটাকে রিহ্যাবিলিটেট করে দিল তৃণমূল নিজের দলে, মন্ত্রী করে রাখলো, এখন আবার এমপি করে পাঠাচ্ছে। বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় অপরাধ বলে যেটা গণ্য হতো, সে বিধান রায়দের কাছে হোক কি জ্যোতি বসুদের কাছে হোক, দাঙ্গাবাজি, সাম্প্রদায়িক তাস, সেইটা বাংলার রাজনীতিতে মমতা এবং বিজেপি মিলে নর্মালাইজ করে ফেললেন। এই যে জ্যোতি বসুর এই কথাটা বারবার মনে রাখা দরকার, যে মমতা ব্যানার্জি সব থেকে বড় অপরাধ এটা নয় যে উনি আমাদের পার্টির 4টে লোককে মেরেছেন, সব থেকে বড় অপরাধ এটা যে উনি বাংলার মতো এত সেন্সিটিভ একটা রাজ্যে বিজেপির চাষ জমি তৈরি করে দিয়েছেন, বাংলায় বিজেপিকে ডেকে এনেছেন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তুমি আইএসএফকে বিচার করো, এরা যা করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই তুলনায় আইএসএফকে তোমার এই প্রশ্নে ক্লিন চিট দিতেই হবে। আইএসএফ সম্পর্কে অন্য সমালোচনা কিছু থাকলেও থাকতে পারে, আইএসএফ অন্তত এই সাম্প্রদায়িক রাজনীতিটা গত 5 বছরে করেনি। বর্তমানে সিপিএম এরও কি আইপ্যাকের প্রয়োজন, আইপ্যাকের মতো সংস্থার প্রয়োজন হয়ে পড়ছে? না, এটা ঠিক যে আমাদের একটা ভলান্টিয়ার বাহিনী আছে, সেই মানে যারা প্রতিবারই নির্বাচন হয় তার আগে অসংখ্য মানুষ আমাদেরকে ভলান্টারিলি এসে বলেন যে আমরা, এটা আমাদের এক্সপার্টাইজ, এটা আমার স্কিল সেট, আমি এই কাজগুলো করতে পারি। সেটা ডেটা অ্যানালিসিস হতে পারে, সেটা ক্যাম্পেইন কন্টেন্ট জেনারেশন হতে পারে, সেটা ডিজাইনিং হতে পারে, সেটা স্ট্র্যাটেজাইজিং হতে পারে। আমরা আপনাদের পার্টি সমর্থক, আপনাদের তো অত পয়সা কড়ি নেই, আমরা এমনি আপনাদের সাহায্য করতে চাই। এবারে কি তোমরা পরীক্ষা মতো একটা নিয়েছিলে, যেটা বোধহয় অর্গানাইজ করেছিলেন মোহাম্মদ সেলিমের ছেলে, এবং খাতা দেখেছিলেন মধুজা সেন? না, আমি ওইভাবে তো তোমায় সব কে পরীক্ষা নিয়েছিলেন, কে খাতা দেখেছিলেন বলতে পারি না, খবর এইটাই। কথা হচ্ছে যেটা, যে এবং সেটা একজন রাজনৈতিক সাংবাদিকের খবর।
আমরা সেটা অলরেডি দেখিয়ে দিয়েছি, এয়ার হয়ে গেছে। যিনি খবরটা দিয়েছেন তাকে বললো তার খবর পার্শিয়ালি ঠিক, এর বেশি আমি বলবো না, পুরোটা ঠিক না। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে স্ট্রিমলাইনিংটা আমরা করলাম, এতে করে আমরা দেখছি এবারের নির্বাচন আমাদের অনেক সিস্টেমেটিক আকারে আমরা এই থিঙ্ক ট্যাঙ্কের সাহায্যটা পাচ্ছি। তোমার মুখে বারবার যেটা আসে সেটা হচ্ছে যে বহুবার তুমি আমেরিকার ন্যারেটিভের এবং ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছো। বলা হয় বামপন্থীরা মুখেই শুধু এই বিরোধিতা করেন, তারা মুখে বলেন দাগো দাগো কামান দাগো, পেন্টাগনে কামান দেখো, আসলে তাদের মনের ভেতরের কথা হচ্ছে আমার স্বপ্ন তোমার নেশা আমেরিকা আমেরিকা। আমেরিকায় একটি ছেলে চাকরি করতে গেল H1B ভিসা ইত্যাদি এ নিয়ে, তার সাথে তার বামপন্থার প্রতি অনুরাগের সম্পর্ক কি? আমেরিকার সব মানুষ খারাপ, তাহলে জোহরান মামদানি ভোটে জিতলো কি করে? পয়েন্টটা তা না, পয়েন্টটা আমেরিকার নয়, পয়েন্টটা হলো আমেরিকার জমি, আমেরিকার রিসোর্স, আমেরিকার পলিটিক্যাল স্ট্রাকচারটাকে ব্যবহার করে বিশ্বজুড়ে অর্থনৈতিক এবং এখন তো পারলে পেশিভিত্তিক পেশিশক্তির দাদাগিরি ফলানোর মতো করে কতগুলো লোক বসে আছে। লড়াইটা তাদের সাথে, আজ থেকে 100 বছর আগেও লড়াইটা তাদের সাথে ছিল, আজও লড়াইটা তাদের সাথে। আমেরিকার সাধারণ মানুষ কি দোষ করলেন? বর্তমান ছেলেপুলেরা বামপন্থী রাজনীতি বা সিপিআইএম এর সঙ্গে যুক্ত হচ্ছেন, মানে তাদের মধ্যে সমর্থন দেখতে পাচ্ছ? দুটো দিক আছে, আমি পুরোটা আমরা দারুণ সব পারছি বলবো না। তরুণ প্রজন্মের কাছে একটি ভায়াবল অপশন হয়ে ওঠার জন্য আমাদের আরও বেশ খানিকটা খাটাখাটনি করতে হবে। হ্যাভিং সেড দ্যাট, আজ থেকে 7-8 বছর আগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, 7-8 বছর কি 10 বছর আগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, সেই তুলনায় আজকে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে পলিটিক্যালি কনভিন্সড হয়ে সব থেকে বেশি তরুণ প্রজন্ম ভলান্টারিলি আমাদের পার্টির সাথেই আসছে অন্য যে কোনো পার্টির তুলনায়। 1500 টাকা দিয়েছি তাহলে আমার মিছিলে চল, না হলে এমএলএ দাদা রাগ করবেন, এই বলে পাড়ার ক্লাবের ছেলেটাকে টেনে নিয়ে যাওয়া যেতে পারে। সেও হয়তো এক ধরনের নিরাপত্তাহীনতা থেকে চলেও যাচ্ছে, আমার কাজ তাকেও নিয়ে আসা। কিন্তু পলিটিক্যালি কনভিন্সড হয়ে যারা রাজনীতি সচেতন হয়েছেন, যারা রাজনীতিতে আগ্রহী হয়েছেন, যারা খানিকটা আচ্ছা এই যে এত ক্রাইসিস, কাজ নেই, দাম বেড়ে গেছে জিনিসের, লেখাপড়া নেই, হাসপাতাল নেই, খাবো কি, বাঁচবো কী করে, এখান থেকে বেরোনোর রাস্তাটা কি, এই খোঁজার যারা চেষ্টা করছেন তাদের মেজরিটিটাকে, ওভারওয়েলমিং মেজরিটিটাকে আমরা আমাদের দিকে ড্র করতে সক্ষম হয়েছি। এই কনফিডেন্স আমাদের আছে। আমাদেরকে আগে বলতো বৃদ্ধতন্ত্র, এখন বলে এই বাচ্চা ছেলেমেয়েরা কি পারবে, এর আরেকটু বড় হোক তারপরে ভোট দিও। খলের ছলের অভাব হয় না, বাংলায় কথা আছে না? তাহলে আর আমরা বলছি যে আমাদের বড়রাও আছে, ছোটরাও আছে, আমরা একটা কম্বো হিসেবে আসছি আপনাদের সামনে, অতীতের মেদ ঝরিয়েই আসছি। আজকের পরিবেশে, আজকের পরিস্থিতিতে যে কমিউনিস্ট পার্টি আপনারা দেখতে চান সেভাবেই তৈরি হওয়ার জন্য আসছি। হোল টাইমার হিসেবে জয়েন করছে কোনো লোকজন? হ্যাঁ করছে, 11 সালের পরে অসংখ্য লোক করেছে। সচ্ছলতা কম, জানে যে পার্টি যে টাকাটা দিচ্ছে সেই টাকাটায় কষ্ট করেই চলতে হবে, তবুও পার্টিকে ভালোবেসে জয়েন করছে। এইটাই মানে আমি খুব বড়াই করার জন্য বলছি না, কিন্তু আমাদের পার্টিটার খুবই খাসিয়ত, আমাদের পার্টিটার সৌন্দর্য এইখানে যে আমাদের পার্টিটা মরছে না। প্রচুর চেষ্টা করা হয়েছে, হাজার হাজার খুন, ধর্ষণ, হুমকি, নেতাদের মারধর। 2007-08 থেকে সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তী 12টা বছর, 2019-20 অবধি পশ্চিমবঙ্গের সিপিআইএমকে এই এক যুগ ধরে যে পরিমাণ আর্থিক, শারীরিক, বৌদ্ধিক আক্রমণের মুখে পড়তে হয়েছে, স্বাধীনতার পরে কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দলকে সেই আক্রমণের মুখে পড়তে হয়নি। নট আ ভেরি ইজি টাস্ক। এর 10 ভাগের 1 ভাগ ঠেলা খেলে ভাইপোর পার্টি বঙ্গোপসাগরে ভেসে চলে যাবে। আমরা পার্টিটা টিকে আছি, অ্যালাইভ অ্যান্ড কিকিং, বাড়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং নতুন নতুন সেকশনকে ড্র করছি। এটা অবশ্যই আশাব্যঞ্জক আমাদের কাছে। একটা কথা বলো, সিপিআইএম এ কি হোল টাইমার হলে ওই রাজনৈতিক টিকিট মানে এমএলএ টিকিট, এমপির টিকিট এগুলো পেতে সুবিধা হয় সাধারণভাবে? আমি তো সেইভাবে ভাবিনি, দেখিনি। এই তো আমি হোল টাইমার, আমি এবার ভোটে দাঁড়ালাম না, যিনি হোল টাইমার নন, আইনজীবী,
বিকাশ ভট্টাচার্য দাঁড়াল। আমি হোল টাইমার বলেও আমার বাড়তি সুবিধা হয়েছিল তাও না, আবার বিকাশ দা হোল টাইমার নন বলেও ওনার বাড়তি সুবিধা হলো তাও না। ক্যান্ডিডেট তো পার্টি ঠিক করে মানুষের কাছে কোন লোকটাকে প্লেস করা উচিত, কোন লোকটা আমাদের পার্টির কথা কিছুটা নিয়ে যেতে পারবে, এবং অনেক ক্ষেত্রেই ব্যক্তির ক্রেডিবিলিটি, কাকে বিধানসভায় বা লোকসভায় পাঠালে পার্টির কথাটা ভালো করে কমিউনিকেটেড হবে, গ্রহণযোগ্যতা ইত্যাদি দেখা হয়। সেটা ঠিক হোল টাইমার নন হোল টাইমারের উপরে দাঁড়িয়ে হয় বলে আমি অন্তত বুঝেছি। আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের আরও একটা বড় লড়াই, রাদার ভোটের লড়াইয়ের থেকে কম তো নয়, বরং পারলে বড় লড়াই হলো পলিটিক্যাল লেফটের সাথে সাথে কালচারাল লেফটটাকে রিভাইভ করা। তোমার দল থেকে চলে গিয়েও মানুষজন বামপন্থার উপর আস্থা হারাচ্ছেন না, তারা বলছেন যে তারা আজও বামপন্থী। সে রেজ্জাক মোল্লা থেকে আরম্ভ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা প্রতিকুর রহমান, প্রত্যেকেই বলেন তারা ফাইনালি বামপন্থী। তাহলে তো এই পরিসরটা বড় হচ্ছে, বরং সিপিআইএম এর ক্ষুদ্র গণ্ডির বাইরে ছড়িয়ে পড়ছে। এটা ভালো, শুনতে ভালো। এ ঠিক কিরকম বামপন্থী? হিলারি ক্লিন্টন যার সাথে এসে আলাদা করে লুকিয়ে মিটিং করে যায়। এ ঠিক কিরম বামপন্থী দেউচা পাচামিতে আদানির হাতে লুকিয়ে লুকিয়ে জমি তুলে দেয়। এ ঠিক কিরকম বামপন্থী যে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, বেকার যুবক যুবতী এদের খোঁজ রাখে না। কেমন দেখছিলাম কোন এক তৃণমূলের নেতা বলছেন যে এই যে 1500 টাকাটা এটা আসলে মায়ের স্নেহ, এই যে বেকার ছেলেদের যেটা দিয়েছে, বেকার ছেলে মেয়েদের বোধহয় শতরূপ দায়ী। আমি দেখছিলাম মিডিয়ায় বলছিল যে এই ঠিক কেমন মা, ভোটের ঠিক আগে আগে যার বাচ্চাদের কথা মনে পড়ে, বাকি 4.5 বছর নেলাখ্যাপা বাচ্চা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো, খেতে পেলো না, পড়তে পেলো না, তোমার কিছু যায় আসে না। সুতরাং লোকরঞ্জনবাদ, পপুলিজম ইজ নট বামপন্থা। ঠিক ওই একটা কনশাস এফার্ট আছে, যে কারণে আমি তো বলি যে বহু সাধনার ফল মমতা ব্যানার্জি। এই যে এটা বাজারে চালু আছে, ঠিক ওনার নিজের স্ট্রাগল আছে। অত্যন্ত কি বলবো, একটা নিম্নবিত্ত সেট আপ থেকে উনি আস্তে আস্তে উঠে এসে কংগ্রেসি রাজনীতির মধ্যে লড়াই করেছেন, বামফ্রন্টের সময় একটা বিরোধী স্পেস তৈরি করেছেন। সেই স্ট্রাগল স্টোরিটাকে এতটুকু ছোট না করে আমাকে কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করতে বলে, সব ভালো ভালো কথাগুলো মেনে নিয়েও আমি বলবো শি ইজ নট সেলফ মেড। মমতা ব্যানার্জির পিছনে একটা টিম ছিল, কর্পোরেট মিডিয়া ছিল, বিভিন্ন, কখনো বাজপেয়ী, কখনো প্রণব মুখার্জি, কখনো রাজীব গান্ধী ইত্যাদি ইত্যাদি ছিল। তার প্যাকেজিংটা বিজ্ঞাপনের ভাষায় খুব ভালো হয়েছে। এই যে কেন প্রণব বাবুকে দিয়ে হচ্ছে না, কেন সোমেন মিত্রকে দিয়ে হচ্ছে না, কেন প্রিয়দাস মুন্সিকে দিয়ে হচ্ছে না, মমতা ব্যানার্জিকেই কেন বামেদের অল্টারনেটিভ হিসেবে দাঁড় করাতে হবে, এইটা দশকের পর দশক বামপন্থীরা যখন এই রাজ্যে সরকার চালিয়ে গেছে, দক্ষিণপন্থীরা এই নিয়ে গবেষণা করেছে, করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পশ্চিমবঙ্গটা গরিব মানুষ, আটপৌড়ে মানুষ, সাধারণ মানুষ, ছিমছাম মানুষ, এখানে খুব ধনগরিমার ইতরতার জায়গা নেই। তাহলে টালির চাল, হাওয়াই চটি, ছেঁড়া শাড়ি, এটা আমার কথা নয়, সুব্রত মুখার্জির কথা ছিল। একবার বলেছিলেন খেপে গিয়ে সুব্রত মুখার্জি, তৃণমূলের লোকেরা তরমুজ ফরমুজ বলে খেপাতো, সুব্রত মুখার্জি একবার বেদের মেয়ে জ্যোৎস্না বললেন, আরেকবার খেপে গিয়ে বলেছিলেন যে আমি বুঝি না উনি নতুন শাড়ি কিনে ছিঁড়ে তারপরে পরেন কেন। আমি অত কথার মধ্যে যাব না, কিন্তু সেই সুব্রত মুখোপাধ্যায় কিন্তু এও বলেছেন, এই আলাপচারিতাতেই বলেছেন যে এখনো যে বাড়িতে মুখ্যমন্ত্রী থাকেন, উনি বলেছেন আমি তো একসময় শুরু থেকে গড়িয়াহাটে থাকতাম না, পরবর্তীকালে গড়িয়াহাটে, আজকে যদি আমাকে বলে ওই রকম একটা ঘরে থাকতে, তাহলে কিন্তু আমি পারবো না, আমার অসুবিধা হবে। মমতা কিন্তু আজও ওখানে থেকে গেলেন। খুব ভালো কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইমেজ তাতে আরো কিছুদিনের জন্য রক্ষিত হলো। ওই রাস্তার উপরেই ওই পরিবার 35টা প্লটের মালিক, দখল, কেনা নয়। কেস করছো না কেন তোমরা? কত রকম কথা চলছে, মামলাকারীরা গেছে, পাড়ার লোক জানে, সবাই গেছে। তুমি কালকে যাও বুম নিয়ে খোঁজ করো ওই পাড়ার লোকেদের কাছে। ওই যে প্রাসাদটা দেখেছো, এমপির টাকায় হয়, রাস্তার ওপরে যে প্রাসাদ হয়েছে, ও ঠিক আছে, ও তো না হয় এমপি এখন কিছুদিন হলো, ঠিক আছে, পাড়ার ব্লক সভাপতি, সে যে গাড়িটা চড়ে সেটা সমাজসেবার টাকায় হয়। ব্যানার্জি পরিবারের একজন ভদ্রমহিলা মুখ্যমন্ত্রীর পরিবারের, ভোটে দাঁড়িয়েছিলেন, পৌরসভায় না কোথায়, পেশা লিখেছেন সমাজসেবা, কোটি কোটি টাকার মালকিন। তাহলে এগুলো তো লোকে দেখে। তৃণমূলের বিষয়টা হয়েছে যে
মমতা ব্যানার্জিকে লেফট সাজিয়ে বামেদের রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে ব্রডার ডিজাইনটা আমাদের দেশের, আমাদের ভাষায় শাসক শ্রেণী বলো, তুমি যাই বলো, ইত্যাদি ইত্যাদি, রুলিং ক্লিক, তাদের যে লেফটকে আর বাড়তে দেওয়া যাবে না, লেফট বড্ড বেশি বাড় বেড়ে গেছে, লেফটকে কন্টেন করতে হবে। সেই জায়গাটায় লেফটকে সব থেকে বেশি কন্টেন করতে হবে, যেটা লেফটের সব থেকে শক্তিশালী জমি পশ্চিমবঙ্গ। তাহলে লেফটকে রিপ্লেস করার জন্য লেফট গন্ধওয়ালা একটা কাউকে খাড়া করাতে হবে। দেয়ারফর প্রিয়দাস মুন্সী নয়, প্রণব মুখার্জি নয়, সোমেন মিত্র নয়, গিলে করা পাঞ্জাবি দিয়ে চলবে না, টালির চাল চাই। তাহলে এলো সামনে এসে, তারপরে আমি বুঝি না, জলের মতো কেস, গ্লাসে রাখলে গ্লাস, বোতলে রাখলে বোতলের মতো, যে পাত্রে রাখছো সেই রকম আধার ধারণ করে নিচ্ছে। সুবোধ সরকার আর নচিকেতা মমতা ব্যানার্জির মধ্যে লেনিন দেখতে পাচ্ছে, আর আরএসএস মমতা ব্যানার্জির মধ্যে দুর্গা দেখতে পাচ্ছে। তা যারা গিয়ে এখন ওই দলে গিয়ে যারা বলছেন যে এটাই, এই দলে থেকেও আমি বামপন্থী হতে পারি, তারা একটু ওইটা ডিফেন্ড করুন যে আপনি কেমন বামপন্থী নেতা বেছেছেন যাকে আরএসএস দুর্গা বলছে। কেমন বামপন্থী নেতা বেছেছেন যিনি 2002 সালে নরেন্দ্র মোদী দাঙ্গা করার পর, করে ভোটে জেতার পর গুজরাটের মুখ্যমন্ত্রী, আমেরিকায় ঢুকতে পারছেন না, গোটা দেশের দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা বয়কট করছে। খোদ অটল বিহারী বাজপেয়ী পাশে বসিয়ে বলছেন যে রাজধর্ম পালন করা উচিত নরেন্দ্র মোদীর। আপনি প্রথম ভারতের রাজনৈতিক নেতা যিনি আইস ব্রেক করলেন, যিনি নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া পাঠালেন। হার নেম ইজ মমতা ব্যানার্জি। 2002 বা 3 তখন স্ট্যান্ডিং এমপি। তাহলে এ কেমন নেতা যিনি দাঙ্গাবাজের সাথে বারবার হাত মেলান, আরএসএসকে দেশপ্রেমিক সংগঠন আখ্যা দেন? সুতরাং যারা এগুলো বলছে, আইদার তারা যথেষ্ট বামপন্থী হয়ে উঠতে পারেনি, অথবা তারা সিপিএমে বামপন্থার জামা পরেছিল, এখন দেখেছে তৃণমূলের জামাটা আর একটু লোভনীয়, তাই তৃণমূলের জামা পরে নিয়ে গিয়ে এখন, আমি অন্তত এরকম কোনো বামপন্থী নেতা আজ অব্দি খুঁজে পাইনি যার চেয়ার মোছার জন্য কোনো কবিকে দাঁড়িয়ে থাকতে হয়। নরেন্দ্র মোদীকে এই যে অভিযোগটা তোমরা করছো, এ ন্যারেটিভ তো আর চলছে না। 15 বছর ধরে হই হই করে সারা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে জেতাচ্ছেন, এবং নরেন্দ্র মোদীর পপুলারিটি এত সাংঘাতিক যে আমি বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, বলা হচ্ছে যে ওই একটা মানুষ একটা গোটা ভোটের ক্ষেত্রে অন্তত 5% ভোটকে মানে ম্যানিপুলেট করে দিতে পারে। এবং বিজেপির এই যে বিজয় রথ, এটার কারণ তো কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর এই বিরাট পাহাড় প্রমাণ, একটা সাংঘাতিক ফ্যাক্টর। সুতরাং প্রথমত তুমি যে দাঙ্গার অভিযোগ করছো যে প্রমাণিত নয়, সুপ্রিম কোর্ট অ্যাকুইট করে দিয়েছে। এখন তো তোমরা এই সমস্ত ন্যারেটিভগুলোকে কমব্যাট না করতে পেরে নরেন্দ্র মোদীকে আক্রমণ করছে, এটাই বলা হয়। ব্যক্তি আক্রমণের প্রশ্ন না তো, মমতা ব্যানার্জির প্রতিও তো ব্যক্তি আক্রমণের প্রশ্ন না। দেখতে হবে, মানে আমি অনুরোধ করব নৈর্ব্যক্তিকভাবে, জ্যোতি বসু বা বুদ্ধ ভট্টাচার্যকেও, বুদ্ধদেব ভট্টাচার্য দু কামরার ঘরে থাকেন তাই উনি ভালো মানুষ, বিমান বসু পার্টি অফিসে থাকেন, নিজের কাপড়টা নিজে কাচেন, তাই ওনাকে নম্বর দিতে হবে, এইভাবে দেখো না। আমি অন ক্যামেরা অনুরোধ করছি, দেখো যে বিমান বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তারা মেজরিটি অংশের মানুষের জন্য কাজ করার কথা বলেছেন, না স্বল্প সংখ্যক, লিটমাস টেস্টটা ওইখানে, নাকি স্বল্প সংখ্যক মানুষের জন্য কাজ করার কথা বলেছেন। নরেন্দ্র মোদী সরকার আসার পর ভারতবর্ষের অর্থনীতি বারংবার ডোলড্রাম হিট করেছে, রক বটম হিট করেছে। একের পর এক ভুলভাল পদক্ষেপ, কখনো নোটবন্দি, কখনো জিএসটি, কখনো এই কৃষি আইন থেকে শুরু করে বিভিন্ন রকম, বেকারত্ব ভয়ানক জায়গায়। ভারত জুড়ে তুমি খুব ওই আগেন ম্যানুফ্যাকচারিংয়ের খুব একটা উল্লম্ফন তুমি দেখতে পাবে না। তার মধ্যে গিয়ে দাঁড়িয়েছে এমন সব উল্টোপাল্টা লোক নিয়ে চলছে, এপস্টিন ফাইলসেও নাম জড়িয়ে যাচ্ছে, এইসব লোকও নিয়ে চলেছে। তা এমন একটা গভর্নমেন্ট চলেছে যেটা মানুষের রুজি রুটির প্রশ্নে মিনিমাম হেল্প করেনি। এমনকি করোনার সময়, আজকের কথা বলছি না, এমনকি করোনার সময়ও গোটা পৃথিবীতে বাণিজ্য বন্ধ, তেলের দাম আমাদের আশেপাশে সব কটা দেশে ধ্যার করে কমে গেল, পাকিস্তানে কমে গেল, বাংলাদেশে কমে গেল, শ্রীলঙ্কায় কমে গেল, ভারতে পেট্রোল ডিজেলের দাম 100 টাকায় আটকে রইল। সাকসেসফুল প্রাইম মিনিস্টার বলতে হবে, সাকসেসফুল ক্যাবিনেট, সাকসেসফুল রুলিং পার্টি বলতে হবে। সাকসেসফুল রুলিং পার্টি হলে ভোট জেতার জন্য বারাণসীতে গিয়ে দাঁড়িয়ে ধর্ম খেলা খেলতে হয়? এইটুকু নিজের দম নেই?
একদিন দাঁড়িয়ে মিটিংয়ে দাঁড়িয়ে বলতে পারেন না, লালকেল্লায় যে ভাষণগুলো দেন যে আচ্ছা ঠিক আছে আমাদের পলিটিক্যাল এজেন্ডা ছিল মন্দির বানানো, বানিয়ে দিয়েছি, এবার আমি কেমন কাজ করেছি, রুটি রুজির কথা কি আমি সলভ করেছি, ওর ভিত্তিতে আপনারা আমাকে ভোট দিন। বলছেন না কেন? বলছেন কেন যে হিন্দুরা ভোট দাও? বলছেন কেন যে এই 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 ধরনের যা কথা? তার কারণ নরেন্দ্র মোদী এবং তার ব্র্যান্ড অফ পলিটিক্স ঠিক পপুলার। সেই পপুলারিটির ডিভিডেন্ড বিজেপি পেয়েছে কিছুদিন। হিটলারও পপুলার ছিল, কি যায় আসে? পপুলার তো ঢিংচ্যাক পূজাও পপুলার, কি যায় আসে? সুতরাং নরেন্দ্র মোদী আলটিমেটলি বা মমতা ব্যানার্জি বা জ্যোতি বসু বা রাহুল গান্ধী যে কেউ আলটিমেটলি ফর দ্য মেনি নাকি ফর দ্য ফিউ, কার জন্য কাজ করলেন? নরেন্দ্র মোদীর সময় ভারতে দুদ্দার করে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। নরেন্দ্র মোদীর সময় খুব অল্প একটা দুটো লোকের হাতে, তুমি আমাকে বলো তো, তুমি এই গৌতম আদানি লোকটার নাম আজ থেকে 5 বছর আগে জানতে? ওর পাশের বাড়ির লোকও জানতো না। আম্বানি না হয় ঠিক আছে, ছোটবেলায় একটা অভিষেক বচ্চনের সিনেমা দেখেছি, ধীরুভাই আম্বানি টাম্বানি কিছুটা বড় লোক আমরা জানতাম, টাটা বিড়লা, পরে মিত্তল টিত্তল এইসব কিছু শুনলাম। আচ্ছা আম্বানিটা মাঝখানে ঢুকে গেল 90s। গোয়েঙ্কাকে ভুলে যেও না, তো গোয়েঙ্কা ইত্যাদি নেউটিয়া আরও যারা এখানে ছিলেন সব ঠিক আছে। এই আদানি লোকটা মনে হয় না অবাক লাগে না? 5 বছর আগে লোকটার নাম জানতাম না, এই লোকটা এখন ভারতের 1 নম্বর ধনী। কেন্দ্রীয় সরকারি শাসক দলের নাটবল্টু পিছনে না থাকলে এটা হয়? তাহলে নরেন্দ্র মোদী হ্যাজ ওয়ার্ক ফর দ্যাট পার্সন। উল্টো দিকে তুমি নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সেই সব ম্লান মুখ, মুড়ো মুখ, মুখে দিতে হবে ভাষা, এই অংশটির কথা ভাবো। তারা ভালো আছে নরেন্দ্র মোদীর আমলে? ভালো থাকলে অযোধ্যায় মন্দির বানিয়ে নরেন্দ্র মোদীর দল হেরে যায়। ফৈজাবাদ তো করে অযোধ্যার কত গরিব মানুষকে ডিসপ্লেস করেছে, তাদের ঝুপড়ি ভেঙে দিয়েছে, ঘর ভেঙে দিয়েছে, এই করে দিয়েছে, ওই করে দিয়েছে। এই যে আমি এখন আমার কর্মসূত্রে খানিকটা আমায় দিল্লিতে কাজে থাকতে হয়, দিল্লিতে মাঝে মধ্যেই বিদেশের নেতারা এনারা ওনারা তানারা আসেন, সিম্পলি ঝুপড়িগুলোর উপর সবুজ কাপড় লাগিয়ে আমার দেশের দারিদ্র্যকে আমি তার উপরে টেপ লাগিয়ে দিচ্ছি, দিয়ে ওখান দিয়ে সামনে ব্রিটেনের প্রাইম মিনিস্টার যাবে বা ফ্রান্সের প্রেসিডেন্ট যাবে, তাকে আমি ওটা দেখাবো না। ইনভিজিবল বানিয়ে দিলাম মানে সেটা, সে লোকটা মানে অদৃশ্য হয়ে গেল, আপাতভাবে অদৃশ্য হয়ে গেল, সে এক্সিস্ট করা বন্ধ করে দিল, তা তো নয়। ভারতের দারিদ্র যে জায়গায় যাচ্ছে, ভারতের বৈষম্য অসাম্য যে জায়গায় যাচ্ছে, কমপ্লিট ফেলিওর অ্যাজ এ গভর্নমেন্ট, কমপ্লিট ফেলিওর। রাজ্যে এবার কার গভর্নমেন্ট হবে কি মনে হচ্ছে, বিজেপির না তৃণমূলের? বামফ্রন্ট হই হই করে সরকারে চলে আসবে, এই কথাটা বললে মানুষকে বিশ্বাস করানো কঠিন। আমরা এই কথাটা বলে ভোট চাইবও না। আমরা মানুষের কাছে পরিষ্কার এই কথাটা বলতে চাইব, এত সংখ্যায় আমাদেরকে বিধানসভায় পাঠান যাতে সরকার সরকারি নীতি প্রণয়নে আমরা নির্ণায়ক শক্তি হতে পারি। উই বিকাম দ্য ফ্যাক্টর। ত্রিশঙ্কু হলে কি সিপিএম তৃণমূলকে সমর্থন করবে না বিজেপিকে সমর্থন? ত্রিশঙ্কু, এটা ওদেরকে জিজ্ঞাসা করো। ত্রিশঙ্কু হলে সিপিএম সরকার গড়ার চেষ্টা করবে, তখন তৃণমূলের লোকেদের অবস্থান কি হবে? আমি তো সেটাই তোমায় বললাম। মানে জিরো বিজেপিতে যারা প্রচন্ড লাফাচ্ছেন যে তৃণমূলকে তাড়াতে হবে, তৃণমূলকে তাড়াতে হবে, তারা তখন তৃণমূলকে আটকানোর জন্য হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা সরে আসি, চাঁদ সদাগরের বাহাতে মনসা পুজো করার মতো করে বামপন্থীদের সমর্থন করে দেব। তারা কি পারবেন সেই পরীক্ষা দিতে? পারবেন কিনা আমার সংশয় আছে। কিন্তু নিচে তলা সিপিএম কর্মীরা তো তার উল্টোটা করবেন, তারা মোটামুটি অনেকেই প্রস্তুত হয়ে রয়েছেন এবারে বিজেপিকে ভোট দেবেন। আমার মনে হয় এই গল্পটা একটা জল আছে। এই যে মানে তুমি যে কথাটা আমাকে বলছো, চালু ন্যারেটিভটা হচ্ছে বামের ভোট রামে গেছে, তাই তো গেছে, এ মানে স্ট্যাটিস্টিক্স তাই বলছে তো। আমি একটু তোমায় গুলোই, পলিটিশিয়ানদের কাজ হচ্ছে ইফ ইউ ক্যানট কনভিন্স দেন কনফিউজ। আমি একটু তোমায় প্রাথমিকভাবে কনফিউজ করি, তারপরে কনভিন্স করার চেষ্টা করি। বাংলার রাজনীতির বিষয়ে বস্তু পাল্টে গেলে যেটা হয় যে পাবলিক সাইকিতে মানুষ কিসের ওপর দাঁড়িয়ে ভোট দেবে, ইভিএম এর সামনে গিয়ে কোন কথাটা ভাববে, জিনিসের দামটা ভাববে না ধর্মটা ভাববে, এর উপরে দাঁড়িয়ে তো ভোট হয়, পারসেপশন বিল্ডিংয়ের উপর। আমাদের গত 7-8 বছরে খানিকটা দুর্বল হওয়ার সাথে সাথে সাম্প্রদায়িক রাজনীতির একটা প্রভাব বাংলায় ব্যাপকভাবে বেড়েছে, জানি আমরা আলোচনা করছিলাম। তাতে করে যেটা হয়েছে যে সিপিএমের হিন্দু ভোট বিজেপিতে গেছে, এত দূর অবধি আলোচিত।
যেটা আলোচিত নয় সেটা হলো তৃণমূলেরও হিন্দু ভোট বিজেপিতে গেছে। এই যেহেতু তুমি আমাকে যাদবপুর নিয়েও আগে জিজ্ঞাসা করলে, যাদবপুর অ্যাসেম্বলিটায় 2021-এর তুলনায় 2024-এ সিপিএমের ভোট সামান্য বেড়েছে, তৃণমূলের ভোট 6% কমেছে, বিজেপির ভোট 6% বেড়েছে। 6% সুইং তৃণমূল টু বিজেপি হিন্দু ভোট গেছে। সুতরাং বামের ভোট রামেটা অর্ধসত্য। তাহলে সিপিএমের ভোটটা অতটা কমে গেল কেন? তৃণমূলের হিন্দু ভোটও যদি বিজেপিতে যায় তৃণমূল কমলো না কেন? কারণ একটা কমিউনাল পোলারাইজেশনের সময় বাম বা কংগ্রেসের সাথে থাকা মুসলিম ভোট সেইটা আবার তৃণমূলে খানিকটা গিয়ে জমা হয়ে গেছে, নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে। যে কারণে মালদা, মুর্শিদাবাদ আমরা এবং কংগ্রেস জয়েন্টলি 2016 অব্দিও ঠেকিয়ে রাখতে পেরেছিলাম তৃণমূলকে, যেটা 19 অনওয়ার্ডস ওরা কতগুলো জায়গায় জিততে শুরু করলো। এইতে কমিউনাল পোলারাইজেশনটা, যে হিন্দুরা বিজেপিকে ভোট দাও আর মুসলমানরা তৃণমূলকে ভোট দাও, এর মধ্যে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা খানিকটা ঝাড় খেলাম। এই ঝাড় খাওয়াটা তৃণমূল খুব গায়ে লাগলো না, কারণ ওদের যে হিন্দু ভোটটা বিজেপিতে চলে গেছিলো আবার একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ মুসলিম ভোট এসে ওদের সংখ্যাটা মোটামুটি এক রইল। এটা হবে যদি, এটা ফার্দার হবে, এটা আরও ম্যাগনিফাই করবে, আরও কি বলবো ইন্টেন্সিফাই করবে যদি বিজেপি তৃণমূলের বাইনারি চলতে থাকে। তাহলে আরও বেশি বেশি করে আসাদুদ্দিন ওয়াইসিরা এই রাজ্যে আসবেন, আরও বেশি বেশি করে সিদ্দিকুল্লাহরা লাফালাফি করবেন, উল্টো দিকে আরও বেশি বেশি করে শুভেন্দু অধিকারীরা মেরে দেবো, কেটে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, তাড়িয়ে দেবো বলবেন, এবং এই ভাগটা হতে থাকবে। আমাদের কাজ হলো হিন্দু মুসলিম নির্বিশেষে যে ভোট আমাদের কাছ থেকে চলে গেছে সেটাকে আমাদের কাছে ফিরিয়ে আনা, এবং আমাদের কাছে ফিরবে এটা তখনই যখন বাংলার রাজনীতিতে সুস্থতা রিলোডেড হবে, যেটা আমরা করার চেষ্টা করছি। মীনাক্ষী জিতবে? অবশ্যই জিতবে। আর দীপশিতা? অবশ্যই। সায়নদীপ? অবশ্যই। তাহলে হারবে কে? যতজন 150 জনের নাম ঘোষণা হয়েছে সবাই আমার তো মনে হয় না আমরা কোনো একটা সিটেও হারার জন্য লড়ছি। অঙ্কের নিয়মে কেউ জিতবে কেউ হারবে, সে আমি হাতে টিয়া পাখি নিয়ে বসে নেই, আমি বলতে পারবো না। কিন্তু তুমি অন্তত যে 3টে সিটের নাম আমাকে জিজ্ঞাসা করলে, এই 3টে সিটেই সিপিআইএমের একটা ট্র্যাডিশনাল উপস্থিতি আছে, ভোট আছে। এই বিপুল সংকটের মধ্যেও যেখানে সিপিএম বাকি রাজ্যে 4%, 5%, 6% হয়ে গেছে, উত্তরপাড়া, বরানগর এবং নর্থ দমদম, এই 3টে সিটে আমাদের ভোট অনেক বেশি থেকেছে। আমাদের কাজ হলো এই যে মানুষ চলে গেছে আমাদের বিভিন্ন কারণে ছেড়ে, তাদেরকে ফিরিয়ে এনে আবার পুরনো বেসটা রিটেন করা। আমার ধারণা দ্যাট ইজ প্রিটি পসিবল, এবং সায়নদীপ, দীপশিতা, মীনাক্ষী তিনজনই ক্যান্ডিডেট হিসেবে খুবই ভালো, খুবই ভালো। শতরূপ 3বার হেরেছে বলে কি এবারে কসবার প্রার্থী বদল? শতরূপকে তুমি ডেকেছিলে কেন এই পডকাস্টে? শতরূপ অসাধারণ কথা বলে, তাই শতরূপ আমাদের স্টার কমিউনিকেটর, গোটা রাজ্য জুড়ে চষে বেড়াবে, দৌড়ে বেড়াবে, প্রত্যেকটা অ্যাসেম্বলিতে যাবে, সেখানকার মানুষের কাছে ওর যেটা স্কিল সেটা সর্বোচ্চ তার ব্যবহার করে ও সিপিআইএমের হয়েই কাজ করবে। রাজ্য সম্পাদক কি কারণে দাঁড়ালেন না? ভয় পেলেন? রাজ্য সম্পাদককে সংগঠন দেখতে হয়। লোকসভা একটা ব্যাপার, লোকসভার লড়াই একটা অনেকটা বড় এলাকা জুড়ে লড়াই, সেখানকার মানুষের একটা সব মিলিয়ে চাহিদা ছিল একটা জিনিস। কিন্তু রাজ্য সম্পাদককে বিধানসভায় সংগঠন দেখতে হবে। শুধু সেলিমদা না, সুজনদা থাকবেন, শ্রীদীপদা থাকবেন, রামচন্দ্র ডোমরা থাকবেন, দরকার হলে বিমান বসু বা সূর্যকান্ত মিশ্র পরামর্শ দেবেন। আমরা আমাদের তারুণ্য দিয়ে দৌড়াদৌড়ি করব। সব মিলিয়ে যারা কোনো কোনো এলাকায় প্রার্থী হলো এবং যারা কোনো কোনো এলাকায় প্রার্থী হলো না, সবাই ফাইনালি লাল ঝান্ডাকে জেতানোর জন্য লড়বে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আর হলো কি করে? ক্যাপ্টেন তো তাহলে বসে রইলেন আড়ালে, অন্তরালে। তুমি খেলাটাকে কিভাবে দেখবে তার উপর নির্ভর করবে। নন প্লেয়িং ক্যাপ্টেন হয়তো, তুমি যদি ভোটের ময়দানের ভোটে দাঁড়ানোটাকেই একমাত্র খেলা ভাবো, তাহলে কোচ হয়তো, কোচের ওপরও আজকাল আইপিএল এসে গেছে, টেকনিক্যাল ডিরেক্টর হয়তো, ফিজিও থাকতে হয়তো কাউকে কাউকে। তাহলে আমাদের পুরো টিমটা আছে, অসুবিধা নেই। 26-এর ভোটে সিপিআইএমের মানে কি এজেন্ডা নিয়ে বা কি প্রিন্সিপাল নিয়ে তোমরা ভোটে নামছো? তোমরা কি বলবে মানুষকে? এক, খুব ম্যাক্রো, একদম নাটশেলে বলতে গেলে, এক, এগ্রিকালচারকে আবার লাভজনক করতে হবে। 2, গ্রামে বিশেষত কাজ নেই,
যে কাজ আছে গ্রাম শহর মিলিয়ে সেই কাজের কোনো নিশ্চয়তা, নিরাপত্তা নেই। জব সিকিউরিটি, বেশি মাইনে, সম্মানজনক জীবন, মর্যাদার প্রশ্ন, সেই ধরনের কাজ তৈরি করতে হবে। সবাইকে সরকারি চাকরি দিতে পারবো না, ঠিক। যে সরকারি চাকরি করবে না তাকেও একটা সম্মানজনক জীবন দেব। থার্ড, পরিযায়ী শ্রমিক বিপুল বেরিয়ে গেছে অন্য রাজ্যে, তাদেরকে ফেরানো। এই পরিযায়ী শ্রমিক খালি কেরালায় রাজমিস্ত্রির কাজ করে তা না, যে নয়ডায় কম্পিউটারের সামনে বসে আছে, হয়তো সল্ট লেকে বসে থাকতে পারতো, তাকেও ফেরাতে হবে। ব্রেন ড্রেন হতে দিলে চলবে না। এই রাজ্যের অর্থনীতিতে কন্ট্রিবিউট করার মতো করে কাজে লাগাতে হবে। তাতে ম্যানুফ্যাকচারিং সেক্টর গ্রো করাতে হবে। একটি স্থিতিশীল, সেফ, সিকিউরড সার্ভিস সেক্টর গ্রো করাতে হবে। আচ্ছা, এর সাথে যেটা জরুরি সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, রাস্তা বলো, ভয়ানক জায়গায় চলে যাচ্ছে। ওই যে দুর্নীতির অর্থনীতিতে তৃণমূল যে টাকাটা লাগিয়ে দিয়েছে, ওইটা ওদের গলায় হাত ঢুকিয়ে বার করে ওই টাকাটা দিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজে লাগাতে হবে। 5, পরিবেশ বান্ধব উন্নয়ন ভীষণ জরুরি। আমি উত্তরবঙ্গে গাছ কেটে দেওয়ার কথা বলছিলাম, জঙ্গলের বালি খাদান, কয়লা খাদান ফাঁকা করে দিচ্ছে, থেকে শুরু করে তোমার যাদবপুর টালিগঞ্জে বেআইনি ফ্ল্যাট বাড়ি কাউন্সিলরদের মদতে। তাহলে এই করে, বা এই যে ভাঙড়ে বাইপাসের ধারে রামসার সাইট নষ্ট হচ্ছে। ইকোলজিক্যালি সাস্টেন করা যায় এমন উন্নয়নের রাস্তা দেখতে হবে। কেউ বলছে না, বামপন্থীরা বলবে, ভাববে এটা দরকার, না হলে আগামী প্রজন্ম বাঁচবে না। 6, এই যা ভাতা ইত্যাদি আছে বাড়বে, ডাবল হবে না ট্রিপল হবে না কোয়াড্রুপল হবে, অর্থনীতির চেহারা দেখে অসীম দাশগুপ্তর পরামর্শ নেব আমরা আবার নতুন করে। অতদিন চালিয়েছেন, বোঝার চেষ্টা করবো। এখনকার যারা অর্থনীতিবিদ আছেন, বামপন্থী হন, ডানপন্থী হন, সবাইকে ডেকে একসাথে কথা বলবো। এটা ভেঙে পড়া রাজ্য, আসুন একসাথে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যা সরকারি প্রকল্প সব চলবে, তার সাথে কাজের বন্দোবস্ত ইত্যাদি, সাস্টেন্ড, সম্মানজনক, মর্যাদাপূর্ণ লাইভলিহুড। লাস্ট পয়েন্ট আমি বলবো, মেয়ে, দলিত, আদিবাসী, মুসলমান, জঙ্গলমহল, পাহাড়, এই আইডেন্টিটিগুলোকে রেকগনাইজ করা হচ্ছে। রেকগনাইজ করে কাউকে কাউকে হাতে একটু টাকা ধরানো হচ্ছে, কাউকে তাও ধরানো হচ্ছে না। আসলে এই সামাজিক বর্গগুলির ক্ষমতায়ন হচ্ছে না, বিজ্ঞাপন হচ্ছে, কিন্তু আসলে মেয়েদের এডুকেশনে পার্টিসিপেশন বাড়ছে না। আসলে ওয়ার্কফোর্সে মেয়েদের পার্টিসিপেশন বাড়ছে না। যেটা বাড়ছে সেটা বাধ্য হয়ে, স্বামী যেহেতু তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতে চলে গেছে, তাই ঘরের বউ বাধ্য হয়ে নামছে ইটভাটায়। মালিকের পোয়া 12, কারণ বেটা ছেলেকে 10 টাকা দিতে হতো, মেয়ে ছেলেকে 6 টাকা দিতে হয়। তাহলে এই লেবার ওয়ার্কফোর্সে মহিলাদের এই পার্টিসিপেশনটা নট নেসেসারিলি অগ্রগতির চিহ্ন, নিরিখ। তাহলে এই অংশগুলিকে ধরে ধরে দলিত হওয়ার জন্য কোথায় কোথায় আক্রান্ত হচ্ছেন, খালি ফিজিক্যাল আক্রমণ নয়, আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই এত মুসলমানের এই করেছে, ওই করেছে, তাই করেছে, তোষণ করেছে মমতাজ বেগম, হাই মাদ্রাসাগুলো সব খোলা হলো না কেন, যা প্রমিস করা হয়েছিল? মাদ্রাসা সার্ভিস কমিশনের এই চেহারা কেন? পরিযায়ী শ্রমিকদের বড় অংশ মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মুসলমান ঘরের ছেলেপুলে কেন? তার কারণ সাচার কমিটি যা ইন্ডিকেট করেছিল, সিপিএমের বিরুদ্ধে সাচার কমিটিটা দেখিয়ে ভোট তো জিতে আসা হয়ে গেল, তারপরে 15 বছরে আসলে মুসলমানের সোশ্যাল ইকোনমিক ইন্ডিকেটরগুলো তার উন্নয়ন হয়নি। তাহলে পরিচিতির কারণে যে মানুষ অসুবিধায় পড়ে, পাহাড় হতে পারে, জঙ্গল হতে পারে, সেই মানুষকে আস্তে 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 তার অর্থনৈতিক ক্ষমতায়নের পাশে তার সোশ্যাল অপারেশনের প্রশ্নটাকে অ্যাড্রেস করা, সে যাতে সামাজিকভাবে মর্যাদা নিয়ে উঠে দাঁড়াতে পারে। 6-7টা পয়েন্ট তো বলে দিলাম, আপাতত এগুলো করি, বাকিটা তোমরা পরামর্শ দিও, দেখা যাবে। শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত একটা যা আসন পেয়েছিলেন তার চেয়ে একটা বেশি আসন পাবেন বলছেন। ভারতীয় জনতা পার্টিও সাংঘাতিকভাবে এক্সপেক্ট করছে তারা সরকার করবে। তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমার কাছ থেকে একটা হাইপোথেটিক্যাল নাম্বার চাইছি, কটা সিট সিপিএম জিততে পারে? বলবো না, পলিটিক্যালি বলবো না। আপকি বার 400 পার বলে ফল কি হয়েছে? এই যে তুমি একটু আগে বলছিলে মহাপরাক্রমশালী বিশ্বগুরু 56 ইঞ্চি, সবাই দেখেছে তো। সুতরাং ওইসব বড় বড় সংখ্যার ডায়লগবাজি, ওগুলো হাওয়াবাজি করতে বলা হয়। আমি তোমাকে এইটুকু বলছি, 294টা সিট
তুমি মোটামুটি 3 ভাগ করে ফেলো, বামপন্থীরা নির্ণায়ক শক্তি হওয়ার মতো অ্যাসেম্বলিতে সংখ্যা নিয়ে যাবে, বাকিটা সময় বলবে। সবকটা সিটে প্রার্থী দেবে? তাই তো দিচ্ছি, আমরা দিচ্ছি, বামফ্রন্ট দিচ্ছে, বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দলগুলো তারা দিচ্ছে, কোথাও কোথাও সিভিল সোসাইটির কেউ কেউ দাঁড়াতে পারেন, আইএসএফ থাকছে। তৃণমূল বিজেপি বিরোধী এটা দুটো দলের প্রশ্ন নয়। এমনকি যদি কোনো লোক, আমি আমার পার্টির নেতারা আগে বলেছেন, আমি আরেকবার এখানে বলছি, একজন ভদ্রলোক কংগ্রেস করেন, যা আমার দল এটা কি করলো, নিজেরা তো পারবে না, সিপিএম এর সাথে থাকলেই ভালো হতো মনে করছেন, তাকে অনুরোধ করব খুব কষ্ট পেলেও তৃণমূল বিজেপি সাম্প্রদায়িকদের হাত থেকে বাঁচানোর জন্য রাজ্যটাকে এইবার কাস্তেতে ভোট দিয়ে দিই। সুতরাং সবাই মিলে এটা হবে। আমাদের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট এইটাই, আগেন মানে কামিং ব্যাক টু দ্য কোর, দাঙ্গাবাজি দুর্নীতি সরাতে হবে, লুটতরাজ সরাতে হবে, রুজি রুটির প্রশ্নে ভোট করতে হবে। অ্যাজ অফ নাও, আজকে দাঁড়িয়ে যখন আমরা কথা বলছি 60 লক্ষ মানুষ বিচারাধীন, তাদের ভোটাধিকার ফেরানোটা প্রথম টার্গেট। থ্যাংক ইউ সো মাচ, আই উইশ ইউ অল দ্য লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনাদের কেমন লাগলো আজকের পর্ব একটু জানান, একটু কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে রাজনৈতিক নেতাদেরও বলতে সুবিধা হয়, বড় ডাক্তারদেরও বলতে সুবিধা হয় এবং ইন্টারেস্টিং কনভারসেশন তৈরি করা যায়। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।